নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। অন্যদিকে বর্ষাও খুব আলতোভাবে তার নরম হাত দিয়ে তেল মালিশ করে দিতে ব্যস্ত হয়ে পড়ল শুভ্রের। এই কাজটা শেষ করে চটজলদি ঘরটা পরিষ্কার করতে হবে তাকে। ভুলটা আসলে তারই ছিল। নিজের অসাবধানতার জন্যই তখন পায়ে বেজে পানির বালতিটা পড়ে গিয়েছিল নিচে। মুছতেও নিয়েছিল, কিন্তু রান্না চুলায় থাকায় দৌড়ে সেদিকেই যায় সে। কিন্তু এর মধ্যেই যে শুভ্র অফিস থেকে চলে আসবে বুঝতে পারেনি বর্ষা। বর্ষাও জানে সে জেনে হোক বা না জেনে হোক বা শুভকে সে বারবার আঘাত করতেই থাকে। সে যতই সাবধানতার সাথে কাজ করুক না কেন, তারপরও শুভ্র আঘাত পেয়েই যায়। তপ্ত নিঃশ্বাস ফেলল বর্ষা। সন্ধ্যা 7টা। বিছানায় চুপচাপ বসে আছে শুভ্র। পায়ের ব্যথা আগের চেয়ে অনেকটাই কমে গেছে তার। আই থিঙ্ক একদিন বেড রেস্ট নিলেই কমে যাবে ব্যথাটি। কোমরেও ব্যথা আছে অল্প। এমন সময় শুভ্রের সামনে 1 কাপ কফি এগিয়ে দিয়ে বলল বর্ষা, আপনার কফি? উত্তরে শুভ্রও বেশি কিছু না ভেবে কফির কাপটা হাতে নিয়ে মুখে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে মুখটা পুড়ে যেতে নিল শুভ্রের। শুভ্রের কাজে বর্ষা কিছুটা আতঙ্কিত কণ্ঠে বলল, ওটা গরম অনেক, আস্তে খান। বর্ষার কথা শুনে অসহায় দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে মনে মনে বলল, বর্ষা, কথাটা কি আর একটু আগে বলা যেত না? অপ্রিয় বালিকা। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে অনেক আগেই। মুক্ত আকাশ পানের দিকে তাকিয়ে মুক্ত মন নিয়ে এগিয়ে চলছে হিয়া। আজ মনটা খুবই ভালো তার। মূলত কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে যাচ্ছে সে। কিছু গিফট এসেছে নাকি তার নামে। এরই মাঝে হঠাৎই চোখ গেল হিয়ার তার থেকে কয়েক কদম দূরে কিছু বাচ্চা কাচ্চা আর একটা সুদর্শন ছেলের দিকে। ছেলেটার ফেস দেখে আরো বেশি অবাক হলো হিয়া, কারণ ছেলেটি আর কেউ নয়, নির্মল। এই প্রথম হয়তো নির্মলের সাথে এতগুলো বাচ্চা কাচ্চা দেখেছে হিয়া। কৌতূহলী এগিয়ে গেল সে সেই দিকেই। একটা 6 ছোট আইসক্রিমের দোকানের সামনে 6-7টা ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে নির্মল। আজ প্রায় 2 দিন পর নির্মলকে দেখলো হিয়া। সেদিন রাতের পর আজই কেবল বের হয়েছে হিয়া বাসা থেকে। অকারণেই ভার্সিটি যাওয়া হয়নি তার। হিয়া তাকালো নির্মলের মুখের দিকে। বেশ হাসি খুশি ভাবেই বাচ্চাগুলোর সাথে কথা বলছে নির্মল। এই মুহূর্তে নির্মলকে দেখে কেউ বলবে না এই ছেলেটা মানুষ খুন করতে পারে। হুট করেই আবারও নির্মলের বলা সেই কথাটা মাথায় বেজে উঠল হিয়ার। সেখানেই নির্মল বলেছিল, কথাটা মাথায় আসতেই আবারও তাকালো হিয়া নির্মলের মুখের দিকে। আর মনেই বলল সে, আপনি মানুষটা আসলেই খারাপ নন নির্মল, কিন্তু মাঝে মাঝে একটু বেমানান হয়ে যান, এই আর কি। হুট করেই আকাশটা পাল্টে গেল। পরিষ্কার আকাশটায় ধেয়ে আসলো একরাশ ধূসরতা। অন্ধকার নামক ধোঁয়াশারা ঘিরে ধরল হিয়ার আশেপাশে আনাচে কানাচটা। আচমকাই মাথার উপরে থাকা আকাশটার এমন আবহাওয়ার পরিবর্তন দেখে চোখ মুখ কুঁচকে এলো হিয়ার। এখন যদি বৃষ্টি নামে আর সেই বৃষ্টিতে সে ভেজে, তাহলে নির্ঘাত জ্বর এসে অবস্থা তার খারাপ করে দেবে। এখন কি করবে? বাড়ি ফিরে যাবে, কিন্তু বাড়িটা তো এখান থেকে অনেক দূরে। আশেপাশে কোথাও দাঁড়াবে তারও সুযোগ নেই। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে সে। আকাশ পেয়ে আসা হিম শীতল বাতাসেরা আসছে বহু জোরে। তার সাথে ধেয়ে আসছে অসংখ্য ধুলো, যার ছোঁয়াতে পুরো কেঁপে উঠল হিয়া। সাথে চোখও বন্ধ করে ফেললো তৎক্ষণাৎ। এমন সময় তার সামনে এসে দাঁড়ালো নির্মল। বেশ ভাবনাহীন ভাবেই বলল সে, এভাবে দাঁড়িয়ে থেকে জ্বর বাঁধার ফোন দিয়ে এঁটেছো নাকি? চিরচেনা এক পুরুষের কণ্ঠ শুনে চোখ খুলে তাকালো হিয়া। পাশ ফিরেই নির্মলকে দেখে বেশ কিছু না ভেবেই বলে উঠল সে, আমার জ্বর হলে আপনার কি? আমার কি? আমারই তো সবকিছু। যাই হোক, চলো আমার সাথে। না, আপনি যান। হিয়ার কথা শুনে বিরক্ত হলো নির্মল। চোখ মুখে খিচে নিজেকে শান্ত করে বলল, আমার মুখটা ঠিক আছে, প্লিজ রাগিও না। বৃষ্টি নামবে আর বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসবে, যেটা আমি মোটেও সহ্য করতে চাই না। তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো আমার সাথে। ওইখানে আমার গাড়ি আছে, তোমায় পৌঁছে দিব। উত্তরে কিছুক্ষণ চুপ করে রইল হিয়া। কি করবে না করবে কিছু বুঝতে পারছে না সে। এরই মধ্যে আকাশ পথ পেয়ে গুটি গুটি বৃষ্টি পড়তে শুরু করলো, যা দেখে নির্মল
বেশি কিছু না ভেবেই হিয়ার হাত ধরে এগিয়ে যেতে বলল। এই যে তুমি কথা বললে শুনতে চাও না, এটাই আমার পছন্দ হয় না। আর আমার আপনাকে হিয়ার কথা শুনে নির্মল হেসেই বলল। আই নো, বাট বিয়ে কিন্তু তোমায় আমাকেই করতে হবে, এটা মনে রেখো। নির্মলের কথা শুনে ভ্রুকুচকে বিস্মিত কণ্ঠ নিয়ে বলল হিয়া। আপনাকে বিয়ে করতে বয়ে গেছে আমার। উত্তরে আবারও হাসল নির্মল, কিন্তু কিছু বলল না। আর হিয়া জাস্ট হাঁ হয়ে তাকিয়ে রইল নির্মলের মুখের দিকে। সে বোঝে না এই লোকটা কথায় কথায় এত হাসে কেন। নির্মল হিয়ার হাত ধরে নিয়ে আসলো তার বড় কালো গাড়িটার কাছে। তারপর হিয়াকে বসিয়ে দিয়ে সে ওর ড্রাইভারের সিটে বসলো। ততক্ষণে আকাশ বেয়ে গুটি গুটি বৃষ্টি পড়তে ভীষণ শব্দ করেই পড়তে শুরু করলো বৃষ্টি। বৃষ্টিতে হালকা ভিজেও গেছে নির্মল, চুল বেয়ে বিন্দু বিন্দু পানি ঝরছে তার, যা দেখা হিয়া বলে উঠল। আপনি তো ভিজে গেছেন নির্মল। উত্তরে শুকনো হেসে গাড়ি স্টার্ট দিল নির্মল, তারপর বলল। তোমার মুখে আমার নামটা শুনতে কিন্তু বেশ লাগে হিয়া। নির্মলের কথা শুনে ভ্যাবাচিকা খেয়ে যায় হিয়া। সে কি বলল আর তার প্রতি উত্তরে নির্মল কি বলল? এই লোকটা তো ভারী বদমাশ। এটা কিন্তু ঠিক না। আমি কি এমন বলেছি যার জন্য তুমি আমায় গালি দিলে? সঙ্গে সঙ্গে চোখ বড় বড় হয়ে যায় হিয়া। এই লোকটা কি এখন তার মনের কথাগুলোও শুনতে পায় নাকি? হিয়ার রিয়াকশন দেখে আবার হেসে ফেলল নির্মল। ভ্রুজোড়া কুচকে বলল। বেশি ভেবো না, আগে বলো কোথায় যাবে, বাড়ি নাকি কুরিয়ার সার্ভিস? নির্মলের কথা শুনে আবারও অবাক হলো হিয়া। চোখ বড় বড় করেই বলল সে। আপনি কি করে জানলেন যে আমি কুরিয়ার সার্ভিসে যাব? উত্তরে বেশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল নির্মল। আমি তো তোমার সম্পর্কে এমন এমন জিনিস জানি যেটা তুমি নিজেও জানো না। আপনি মানুষটা তো ভারী অদ্ভুত। এটা তুমি আজ জানলে। এখন এর প্রতি উত্তর হিসেবে কি বলবে হিয়া বুঝতে পারছে না। এই লোকটার সাথে কিছুতেই যেন পেরে ওঠে না হিয়া। সেই দেখা হওয়ার প্রথম দিন থেকেই তাকে কারণে অকারণে জ্বালিয়ে মারছে ছেলেটা। হিয়ার এখনো মনে আছে তার সাথে নির্মলের দেখা হওয়ার প্রথম দিনটার কথা। সেদিন ছিল হিয়াদের ভার্সিটির নববর্ষের উৎসব। বাংলা সালের নতুন দিনে নতুন সাজে সেজেছিল তার ভার্সিটি। লাল সাদা রঙের শাড়ি পরেছিল অসংখ্য মেয়েরা, সেও পরেছিল। চুল দিয়েছিল খুলে, 2 হাত ভর্তি লাল কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর হালকা মেকআপ দিয়ে সেজেছিল খুব। সেদিন নিজেরই নিজেকে দেখে ফিদা হয়ে যাওয়ার উপক্রম হিয়ার। নির্মলের সাথে হিয়ার দেখা হওয়াটা কোনো দুর্ঘটনা বা আহামরি কোনো ঘটনা ছিল না। জাস্ট ফুল হাতে নির্মলকে স্বাগতম জানিয়েছিল সে, কারণ নির্মলই ছিল সেদিন প্রধান অতিথির আসরে। সেদিন নির্মল হিয়াকে দেখে জাস্ট এতটুকুই বলেছিল, আজ থেকে আপনার সুখের দিন শেষ, হ্যালো। ওর দিন শুরু হলো মিস হিয়া। সেদিন নির্মলের কথার আগামাথা কিছু না বুঝলেও এখন হাড়ে হাড়ে বুঝতে পারে সে। বলতে গেলে হিয়া আর নির্মলের গল্পটার সূচনা হয় প্রথম দেখায় ভালোবাসা। হিয়াই ছিল নির্মলের জীবনের প্রথম মেয়ে, যে মেয়েটাকে প্রথম দিকেই ভালোবেসে ফেলেছিল নির্মল। আর সেই ভালোবাসা এখনো চলছে নির্মলের মনে। কখনো মুখ ফুটে বলা হয়নি ভালোবাসি কথাটা, কিন্তু বাসে, হয়তো নিজের থেকেও বেশি। হঠাৎই হিয়ার ভাবনার মাঝখানে বলে উঠল নির্মল। তাহলে কুরিয়ার সার্ভিসেই আগে যাই বলো। উত্তরে আনমনেই হালকা মাথা দুলালো হিয়া। হিয়ার উত্তর পেতে গাড়ির স্পিড বাড়িয়ে এগিয়ে চলল নির্মল। বাইরে বেশি প্রবলভাবে বৃষ্টি না পড়লেও পড়ছে অল্প স্বল্প শব্দ করে। আর সেই বৃষ্টির মাঝেই এগিয়ে চলল হিয়া নির্মল। টিভির সামনে বসে আছে শুভ্র। আজ তার অফিস বন্ধ। সেই সুবাদে সারাদিন বাসাতেই থাকা হয়েছে শুভ্রের। পায়ে কোমরের ব্যথা কমে গেছে অনেকটাই। এমন সময় শুভ্রের পাশে এসে বসলো বর্ষা। কিছুটা অভিমানী কণ্ঠ নিয়ে বলল সে। আপনি একটা কথা বলবো? টিভির দিকে তাকিয়ে টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতেই বলে উঠল শুভ্র। বলো। আমি ঘুরতে নিয়ে যাবেন? এই ঘরের ভিতর আর ভালো লাগছে না। বর্ষার কথা শুনে টিভি থেকে দৃষ্টি সরিয়ে বর্ষার দিকে তাকালো শুভ। চুপচাপ মাথা নিচু করে বসে আছে বর্ষা, হাত কচলাচ্ছে। শুভ্র কিছুক্ষণ বর্ষার দিকে তাকিয়ে থেকে টিভিটা অফ করে বলল, ঠিক আছে। সঙ্গে সঙ্গে বর্ষা খুশি হয়ে বলল, সত্যি? তোমায় 10 মিনিট টাইম দিলাম, চট জলদি তৈরি হয়ে আসো। ঠিক আছে। এতটুকু বলে দৌড়ে সিঁড়ি পেয়ে উপরে উঠল বর্ষা। আর শুভ্র বেশি কিছু না ভেবে চলল উপরে।
তারও ভালো লাগছিল না বাড়িতে এইভাবে বসে থাকতে। যাক, ভালো হয়েছে এই ভিতুরানি সাহস করে কিছু বলতে পেরেছে তাকে। আনমনেই হাসলো শুভ্র। শুভ্র বেশ আয়েশ করেই ঢুকলো তার রুমে। এমন সময় তার মাথায় এসে পড়লো একটা শাড়ি। সাথে সাথেই চমকে উঠলো শুভ্র। মাথা থেকে শাড়িটা সরাতেই নিরাশ শুভ্র, কারণ বর্ষা তার পুরো রুমের বিছানা জুড়ে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। একটা একটা করে আলমারি থেকে বের করছে আর নিরাশ হয়ে ছুঁড়ে ফেলছে। বর্ষার কাজে শুভ্র হতাশ হয়ে বলল। এগুলো কি করেছো তুমি? উত্তরে শুভ্রের দিকে না তাকিয়েই বলল বর্ষা। দেখুন না, আমি একটাও ভালো জামা খুঁজে পাচ্ছি না, যেটা পরে এখন আপনার সাথে যাব। বর্ষার কথা শুনে পুরো রুমে চোখ বুলিয়ে বলল শুভ্র। এতগুলো জামাকে এখানে সেখানে ফেলে দিয়ে এখন বলছো তোমার ভালো জামা নেই? শুভ্রের কথা শুনে পেছন ঘুরে তাকালো বর্ষা। পুরো রুমের অবস্থা দেখে ঠোঁটে কামড় দিল সে। এ বাবা, এগুলো কি করেছে সে? বর্ষা শুভ্রের মুখের দিকে তাকিয়ে বলল। এগুলো তো সব শাড়ি, আমি এখন আপনার সাথে শাড়ি পরে যাব? হতাশ শুভ্র। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে কাট কাট গলায় বলল। আগের 10 মিনিটের সাথে আর 5 মিনিট যোগ করে দিলাম। যা আছে তার মধ্যে একটা পরো। তোমার সব জামা তো শাড়ি নয়, তাই যা আছে তার ভিতর দিয়ে একটা পরো। আর হ্যাঁ, সাথে এই পুরো রুম পরিষ্কার করে চটজলদি চলে আসবে, না হলে তোমার একদিন কি আমার একদিন। বলেই আলমারি থেকে নিজের একটা ড্রেস বের করে রাগে হন হন করতে করতে যেতে নেয় শুভ্র। সাথে সাথেই সামনে পড়ে থাকা একটা জামার সাথে পায়ে স্লিপ করে খেয়ে পড়ে যেতে নেয় সে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে হন হন করে চোখ গরম করে এক পলক বর্ষার দিকে তাকিয়ে বেরিয়ে যায় শুভ্র। এই মেয়েটা আমাকে পাগল করেই ছাড়বে। এতগুলো জামা অথচ বলে কিনা পরে যাওয়ার মতো জামা নেই। আজব মেয়ে তো। এদিকে শুভ্রকে পড়ে যেতে দেখে প্রথমে হাসলেও পরক্ষণেই কি থেকে কি করবে ভেবেই মাথায় হাত দিল বর্ষা। হঠাৎই কিছু একটা মাথায় আসতেই খুশি মনে নিচে পড়ে থাকা সব জামা কাপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ল বর্ষা। ইয়েলো রঙের টি শার্টের সাথে ব্ল্যাক জিন্স পরে দাঁড়িয়ে আছে শুভ্র। অপেক্ষা করছে সে বর্ষার জন্য। বিরক্ত লাগছে শুভ্রের। সে বোঝে না এই মেয়েটা এমন কেন, একটা অগোছালোর গোডাউন যেন। শুভ্র রাগে ফুসতে ফুসতে ডাইনিং টেবিলের উপরে থেকে পানির জগটা হাতে নিয়ে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে পুরো পানিটা শেষ করলো। তার ভালো মুডটার একদম ভ্যাবাচেকা বানিয়ে দিল। এমন সময় একটা হোয়াইট রঙের টি শার্ট, হোয়াইট লেডিস জ্যাকেট, কালো জিন্স, খোলা ঝুলে সিঁড়ি বেয়ে নিচে নামলো বর্ষা। শুভ্র পানি খেতে খেতে তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। এদিকে বর্ষা খুব ভাব নিয়ে নিচে নামলেও লাস্ট সিঁড়ি পর্যন্ত আসতেই ধপাস করে পড়ে যেতে নিল। এই কাচুমাচু হয়ে খিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে বর্ষা। একেই বলে বেশি ভাব নিতে নেই। একটু সুন্দর কি লাগছিল অমনি ভাব নিয়ে নিচে নামতে গেল। ভালো হয়েছে, তার কোমরটা দুভাগ হয়ে গেছে। আর যাওয়া লাগবে না ঘুরতে, এখন শুভ্রতাকে একা রেখেই চলে যাব। এইরকম নানান কিছু ভেবে মনে মনে বক বক করতে লাগলো বর্ষা। হঠাৎই শুভ্র বিরক্ত মাখা মুখ নিয়ে বলল। এই স্টুপিড গার্ল, চোখ খোলো বলছি। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললো বর্ষা। আশেপাশে তাকাতেই বুঝতে পারলো বর্ষা তার কোমর ভাঙেনি, কারণ তার কোমর ভাঙার আগেই শুভ্র তাকে ধরে ফেলেছে। বর্ষা গালে হাত দিয়ে আনমনেই ভাবলো, ও মাই গড, কি রোমান্টিক সিন। জামাই আমায় ধরে দাঁড়িয়ে আছে। এ তো পুরোই বাংলা সিনেমার কাহিনী। আমি হিরো আর আমার জামাই হিরোইন। ধরে ধরে আমার জামাই হিরো আর আমি হিরোইন। আহা, আমার জামাইটা কত কিউট। এদিকে বর্ষাকে নিজে থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বিরক্ত হয়ে বলল। ওভাবে তাকিয়ে আছো কেন? শুভ্রের কথা শুনে আনমনেই বলে উঠল বর্ষা। আপনাকে দেখছি। কি বললে তুমি? শুভ্রের ঝাঁঝালো কণ্ঠ শুনে বর্ষা তার ধ্যান থেকে ফিরে এলো তৎক্ষণাৎ। শুভ্রকে ছাড়িয়ে সোজা হয়ে বলল সে। না মানে কিছু না, চলুন তাহলে যাওয়া যাক। উত্তরে শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল। হাঁটার সময় চোখ কোথায় থাকে তোমার? শুভ্রের কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলল বর্ষা। আসলে বুঝতে পারিনি, সরি। হয়েছে, চলো এখন। শুভ্রের কথা শুনে বর্ষা খুশি হয়ে বলল, চলুন। বলেই বাড়ির ভিতর থেকে আস্তে আস্তে বের হলো বর্ষা আর শুভ্র। জোরে নিঃশ্বাস ফেলে সোফার উপর থেকে ব্লু রঙের শার্টটা হাতে নিয়ে সেটা পরতে পরতেই চললো বর্ষার পিছু পিছু। এই মেয়েটা নির্ঘাত তাকে পাগল বানিয়ে ফেলবে। আকাশটা তো মস্ত বড়,
আর এই মস্ত আকাশের মাঝে লন্ডনের বিশাল এক সমুদ্রের ভিড়ে পাশাপাশি জাহাজে করে দাঁড়িয়ে আছে বর্ষা আর শুভ্র। কয়েক মুহূর্ত আগেই তারা এসেছে এখানে। বর্ষা তো মাঝ সমুদ্রের মাঝখানে এসে বহুত খুশি। সে ভাবেনি শুভ্র তাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে। তার ইচ্ছে করছে শুভ্রকে একবার জড়িয়ে ধরে বল, আমি ভীষণ খুশি হয়েছি জামাই। কিন্তু কথাটা মন পর্যন্তই আটকে রইল তার। সময়টা পরন্ত বিকালের বেলা। আকাশটা একদম নীল সাদা সংমিশ্রণের হয়ে আছে। মেঘেরাও দুলছে তাদের পিছু পিছু। নিচেই সমুদ্রের পানিরা দুলছে বারংবার। শুভ্রের দৃষ্টি সেই মাঝ সমুদ্রে দুলতে থাকা পানির দিকে, আর বর্ষার দৃষ্টি শুভ্রের দিকে। পাশাপাশি রেলিং ধরে দাঁড়িয়ে আছে শুভ্র বর্ষা। হঠাৎই শুভ্র বলে উঠল, জায়গাটা সুন্দর না বর্ষা? উত্তরে বর্ষা ও শুভ্রের দিক থেকে দৃষ্টি সরিয়ে পানির দিকে তাকিয়ে বলল, খুব। বর্ষার কথা শুনে হাসলো শুভ্র, তারপর বলল, আইসক্রিম খাবে? উত্তরে বর্ষা অবাক হয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এখানে আইসক্রিমও পাওয়া যায়? এখানে সব পাওয়া যায়, চলো আমার সাথে। এতটুকু বলেই বর্ষার হাত ধরে নিয়ে যেতে লাগলো শুভ্র, আর বর্ষাও বেশি কিছু না ভেবে এগিয়ে চলল শুভ্রের সাথে সাথে। কলিং বেল বাজতেই হিয়ার মা এসে দরজা খুলে দিল। সামনেই হিয়ার ভেজা যাওয়া মুখটা দেখে বললেন উনি। এত দেরি হলো কেন? মায়ের প্রশ্নে সামান্য বিরক্ত হলো হিয়া। হতাশার ভরা কণ্ঠ নিয়ে বলল সে, দেরি হবে না মা, দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরও রিক্সা পাই না, তাই তো দেরি হলো। বুঝেছি। তাড়াতাড়ি ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে আয়। তোর জন্য নুডলস রান্না করে রেখেছিলাম, এখনো তো ঠান্ডা হয়ে গেছে। তিয়াস খেয়েছে মা? আর বাবা? তোর বাবা অফিস থেকে এখনো ফিরেনি। মায়ের কথা শুনে দেয়াল জুড়ে থাকা সামনের ঘড়িটার দিকে তাকালো হিয়া। প্রায় রাত 9টার কাছাকাছি। কিছুটা অবাক হয়ে বলল হিয়া, রাত 9টা বাজে, বাবা এখনো আসেনি? এর মধ্যেই বাড়ির কলিং বেলটা আবারও বেজে উঠল, যা দেখে হিয়া বলল, ওই হয়তো বাবা চলে এসেছে। তুই গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে নে, এইভাবে দেখলে হাজারটা প্রশ্ন করছে। ঠিক আছে মা। এতটুকু বলে নিজের ব্যাগপত্র নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো হিয়া। ফিস্তুন আসে। নির্মল বলেছিল তাদের বাড়ির গেটের সামনে গাড়ি থামাতে, কিন্তু হিয়া রাজি হয়নি। তাই মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পড়ে হিয়া। বিকেলের সেই বৃষ্টিটা থেমে গিয়েছিল একটু, কিন্তু হুট করে আবারও বেড়ে যায়। কতক্ষণ পর যার দরুন বৃষ্টিতে ভিজে যায় সে। চোখ মুখ জ্বলছে, সাথে মাথাটাও ঝিম ধরে আছে হিয়া। হিয়া চটজলদি ফ্রেশ হয়ে বসলো বিছানায়। এরই মধ্যে তার মোবাইলের মেসেজ টুং করে উঠল। হিয়া দেখলো, হাতে নিল মোবাইলটা, সেখানে লেখা, ওষুধ খেয়ে নিও কিন্তু, তুমি যে বৃষ্টিতে ভিজেছো তা কিন্তু আমি দেখেছি। জ্বর বাঁধলে তার পরিমাণ কিন্তু খারাপ হবে। তুমি হয়তো এখনো বুঝলে না আমার অবাধ্য হওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর। অবাক হলো হিয়া। এই লোকটা তাকে এইভাবে থ্রেট দিল। পেয়েছেটা কি? নিজের বিয়ে করা বউ নাকি, যে যা বলবে তাই শুনতে হবে? খাবে না সে ওষুধ? হ্যাঁ। বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে মারলো বিছানায়। এর মধ্যেই হিয়ার মা আসলো রুমে। মেয়েকে বসে থাকতে দেখেই বলে ওঠে উনি, তোর বাবা তোকে ডাকছে হিয়া। কেন মা? আমি কি করে বলবো? তুমি সব জানো মা। উত্তরে মাথা নিচু করে ফেললো হিয়ার মা। মায়ের কাণ্ডে হিয়া বিস্মিত হয়ে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না মা। এর মধ্যেই দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল হিয়ার বাবা। দেখতে আসলেই তো আর বিয়ে হচ্ছে না হিয়া, ছেলে খুব ভালো, সরকারি চাকরি করে। বাবার মুখের উপরে আর কিছু বলতে পারল না হিয়া। চুপ হয়ে গেল সে। সারাদিন ঘুরে ফুরে সাথে বর্ষার জন্য কিছু শপিং করে বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে সোফায় গায়ে এলিয়ে দিল শুভ্র। কাল অফিস আছে তার। শুভ্র বসতেই তার দিকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল বর্ষা। শুভ্রও পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানিটা খেয়ে নিল। বর্ষা আবার শুভ্রের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে টেবিলের উপরে রাখলো, তারপর খুশি মনেই বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। প্রতি উত্তরে তেমন কিছু বলল না শুভ্র। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কাল অফিস আছে বর্ষা, আমি এখন ঘুমাবো। ঠিক আছে। রুম পরিষ্কার করেছিলে তো তুমি? উত্তরে বেশ কনফিডেন্স নিয়েই বলল বর্ষা। বর্ষার কথা শুনে তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো।
আলতো পায়ে এগিয়ে গেল সে উপরের রুমের দিকে। আর বর্ষাও বেশি কিছু না ভেবে সোফায় বসলো। কতক্ষণ আজ কি কি করলো সেইগুলো ভাবছে সে। জাহাজ ভ্রমণ করলো, আইসক্রিম খেলো, লন্ডনের শহরের আশেপাশের অনেক জায়গায় ঘুরলো, শপিং করলো, আর সবশেষে ডিনার সেরে বাড়ি ফিরলো। মোটামুটি লেভেলের বলতে গেলে ঝামেলাবিহীন খুব সুন্দর দিন কাটলো তার। এমন সময় উপরের রুম থেকে কর্কশ কণ্ঠে বলে উঠল শুভ্র। বর্ষা, সাথে সাথে দৌড়ে এগিয়ে গেল সে উপরের দিকে। অন্যদিকে গা ভর্তি জামা কাপড়ের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র, চোখে মুখে বিরক্ত আর রাগের ছাপ। কিছুক্ষণ আগেই আলমারি খুলতে গিয়ে আলমারির বোঝাই করা সব জামা কাপড় এসে পড়েছে তার গায়ে, যার দরুন বর্ষাকে এত চিৎকার করে ডাকা। এদিকে বর্ষা হতভম্ব হয়ে রুমে ঢুকে বলল, কি হয়েছে কি হয়েছে? বর্ষার কথা শুনে শুভ্র পিছনে ঘুরে রাগে গদগদ হয়ে বলল, এটা কি তোমার মাথা হয়েছে? এটা কি গুছিয়েছো তুমি? সাথে সাথেই হাঁ হয়ে তাকিয়ে রইল বর্ষা শুভ্রের মুখের দিকে। মনে মনে বলল, কাম সারছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্র বর্ষার দিকে, চোখ দিয়ে যেন লাভা বের হচ্ছে তার। আর বর্ষা ভয়ে ভয়ে শুভ্রের গায়ের উপর থেকে একটা একটা করে জামা কাপড় সরাচ্ছে। বিকেলে তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য সব জামা কাপড়গুলো এক জোট বেঁধে আলমারিতে রেখেছিল বর্ষা। ভেবেছিল রাতে বাড়ি ফিরে শুভ্র ঘুমিয়ে যাওয়ার পর সব গুছিয়ে রাখবে, কিন্তু শুভ্র যে রুমে ঢুকেই সর্বপ্রথম আলমারিটাই আগে খুলবে বুঝতে পারেনি বর্ষা। বর্ষা সব জামা কাপড়গুলো সরিয়ে আস্তে আস্তে বলল, সরি। সঙ্গে সঙ্গে শুভ্র তেলে বেগুনে এক হয়ে বলল, তোমার শরীর 111। রাগ করেন কেন? তখন তাড়াতাড়ি যাব বলে এইভাবে গুছিয়ে রেখেছিলাম। এইটাকে গুছিয়ে রাখা বলে? উত্তরে কি বলবে বুঝতে পারছে না বর্ষা। শুভ্র বর্ষার দিকে তেড়ে এসে বলল, তোমাকে যে কি করতে ইচ্ছে করছে আমার, তা বলে বোঝানো যাবে না। শুভ্রের কাজে বর্ষাও ঘাবড়ে গিয়ে চোখ খিচে বন্ধ করে নিয়েছে নিমেষেই। শুভ্র আরো কিছু বলবে, এরই মাঝে ফোনটা বেজে উঠল শুভ্রের। হ্যালো। শুভ্রের ক্ষিপ্ত মেজাজের কথা শুনে অপর পাশে একজন বলে উঠল, কি মিস্টার হিরো, আবারও ঝগড়া হলো নাকি বউয়ের সাথে? মোবাইলের কণ্ঠ শুনে কান থেকে মোবাইলটা সরিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো শুভ্র, যেখানে ঔপন্যাসিকা। শুভ এক পলক বর্ষার দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো তৎক্ষণাৎ। তারপর মোবাইলটা কিছুটা দূরে রেখে কাট কাট গলায় বর্ষার দিকে তাকিয়ে বলল, আধ ঘন্টার মধ্যে পুরো রুম পরিষ্কার না করলে আজ তোমার একদিন কি আমার একদিন। স্টুপিড একটা। শেষের কথাটা শুভ্র এতটাই জোরে বলল যে পুরো কেঁপে উঠল বর্ষা। বর্ষাকে কাঁপতে দেখে আরেকটু বর্ষার কাছে এসে জোরে শব্দ করে বলল শুভ্র, বুঝতে পেরেছো ইডিয়েট? শুভ্রর কথা শুনে ভয়ার্ত চেহারা নিয়ে মাথাটা উপর নিচ করে পড়ল বর্ষা। বর্ষার কথা শুনে শুভ্র বেশি কিছু না ভেবে মোবাইলটা কানে নিয়ে আরেকবার হ্যালো বলে চলে যায় বেলকনির দিকে। আর বর্ষাও নিরাশ হয়ে তাকিয়ে থাকে শুভ্রের চাওয়ার পানে। হুট করেই মনটা খারাপ হয়ে গেল তার। প্রায় রাতেই বেলকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলে শুভ্র, আর ফোনটা আসলেই শুভ্র কেন যেন শান্ত মুডে চলে যায়, যে জিনিসটা বর্ষাকে খুব ভাবায়, গভীরভাবে ভাবায়। কে করে রোজ রাতে শুভ্রকে ফোন? বর্ষা এখনো বুঝে উঠতে পারছে না তার আর শুভ্রের সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে। ভালোবাসা শব্দটা কি তার জীবনে আসবে কোনোদিন? তপ্ত নিঃশ্বাস ফেলে এলোমেলো আর অগোছালো রুমটাকে গোছাতে ব্যস্ত হয়ে পড়লো বর্ষা। জীবনটা যেন ধূসরে ধূসরে আটকে গেছে খুব। ঘড়িতে একটার কাটাই ছুঁই। জোরে নিঃশ্বাস ফেলে বেলকনি ছেড়ে রুমে প্রবেশ করলো শুভ্র। মোবাইলে কথা বলা শেষ হয়েছিল অনেক আগেই, কিন্তু রুমে আসেনি সে। বাংলাদেশ ছেড়ে লন্ডনে এসেছে মাত্র কয়েকদিনই হলো তাদের, অথচ এই কয়েকদিনে বিতৃষ্ণা ধরে গেছে শুভ্রের। বর্ষার বোকা বোকা কাজকর্মে বেশ বিবেকায় ফেলেছে তাকে। এই মেয়েটা কি আদৌ কখনো ঠিক হবে না, বুঝে উঠতে পারে না শুভ্র। রুমে ঢুকে পুরো রুমে চোখ বোলালো শুভ্র। পুরো রুম গুছিয়ে বিছানায় চুপটি করে শুয়ে আছে বর্ষা, হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে সে। শুভ্র আস্তে আস্তে এগিয়ে গেল বর্ষার দিকে, বিছানায় থাকা কাঁথাটাকে সুন্দর করে জড়িয়ে দিল বর্ষার গায়ে। মেয়েটা যে এমন কেন সেটাই বুঝে উঠতে পারে না শুভ্র। এমনিতে তো ভালো, কিন্তু মাঝে মাঝে এমন এমন কাজ করে বসে যে ভালো জিনিসটাই চলে যায় নিমেষে। জোরে শ্বাস ফেললো শুভ্র, তারপর রুমের লাইট অফ করে শুয়ে পড়লো সে বর্ষার পাশ দিয়ে। প্রচন্ড ঘুম পেয়েছে তার, শরীরটা ক্লান্ত থাকায় বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়লো শুভ্র। অন্যদিকে শুভ্র ঘুমিয়ে পড়তে চোখ খুলে ফেললো বর্ষা। ঘুমায়নি সে, জাস্ট শুভ্রের উপস্থিতি টের পেয়ে চোখ বন্ধ করে রেখেছিল মাত্র। শুভ্র তার গায়ে কাঁথা জড়িয়ে দিয়েছে, বিষয়টা বেশ লেগেছে তার। আনমনে মুচকি হেসে কাঁথাটাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুমালো। আপনি কি আমায় কোনোদিনও ভালোবাসবেন না শুভ্র? বলেই
দীর্ঘশ্বাস ফেললো বর্ষা। তারপর শুভ্রের দিকে মুখ রেখে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো সে। রাতের জ্যোৎস্না ভরা আলোরা উঁকি মারছে রুমে। বেলকনি পেয়ে মৃদু বাতাস বইছে খুব। জানালা জুড়ে থাকা সাদা পর্দাগুলো নড়ছে বারংবার। আর এসবের ভিড়েই একে অপরের মুখোমুখি হয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে শুভ্র বর্ষা। আজ হিয়াকে ছেলেপক্ষ দেখতে আসবে। সকাল থেকেই হিয়াদের বাড়িতে মোটামুটি একটা তোড়জোড় চলছে এর জন্য। হিয়ার মা পুরো বাড়ি গুছিয়ে রেখেছে অনেক আগেই, এখন শুধু মেহমানদের আসার অপেক্ষা। নিজের রুমে লাল টুকটুকে শাড়ি পরে চুপচাপ বসে আছে হিয়া। বিরক্ত লাগছে তার। আপাতত বিয়ে জিনিসটার উপর বিন্দুমাত্র আগ্রহ নেই তার। হিয়া তো ভাবছে অন্য কিছু। বাই এনি চান্স যদি নির্মল এই বিষয় সম্পর্কে জানে তাহলে কি হবে? আচ্ছা, নির্মল যদি সত্যি সত্যি বিয়েটা ভেঙে দেয় তাহলে খুব ভালো হবে, তাই না? মনে এই কথাটা ভাবলো হিয়া। এমন সময় তার রুমে প্রবেশ করলো তার মা। হতভম্ব হয়ে বললেন উনি, জানিস হিয়া, তোকে যারা দেখতে আসতে চেয়েছিল ওনাদের গাড়িটা নাকি মাঝপথে খারাপ হয়ে গেছে, তাই আজ আর ওনারা আসবে না। কথাটা শোনার সাথে সাথে যেন চোখে মুখে হাসি ফুটে উঠলো হিয়ার। খুশি মনে বলল সে, কি বলো মা, সত্যি? তোর বাবা তো এইমাত্র তাই বললো। ভালো হয়েছে, দোয়া করো আর যেন না আসে। মেয়ের কথা শুনে হতাশা হলো হিয়ার মা। এমন সময় বিকট শব্দের ফোনটা বেজে উঠলো হিয়ার। হিয়াও বেশি কিছু না ভেবে ফোনটা তুললো। তারপর যা শুনলো তাতে তার মাথা যেন বাজ ভেঙে পড়লো। সঙ্গে সঙ্গে হতভম্ব কণ্ঠ নিয়ে বলল, আমি এক্ষুনি আসছি। এতটুকু বলে ফোনটা কেটে মাকে হতভম্ব গলায় বলল, আমার একটু যেতে হবে মা। মেয়ের কাজে হিয়ার মাও উপস্থিত হয়ে বলল, কোথায় যাবি? এসে বলবো মা। এতটুকু বলে ড্রয়ার থেকে হ্যান্ডব্যাগটা কাঁধে ঝুলিয়ে মোবাইল হাতেই বেরিয়ে পড়লো হিয়া। নিচের রুমে বাবা না থাকায় বিনা বাক্যে বেরিয়ে গেল হিয়া বাড়ি থেকে। শহর থেকে কিছুটা দূরে কিছু গাছেদের আড়ালে লুকিয়ে আছে একটা কালো গাড়ি। তার ভিতরেই হাতে আর মাথায় ব্যান্ডেজ করে চুপচাপ বসে আছে নির্মল। এমন সময় সেখানে হতভম্ব হয়ে রিক্সা করে আসছিল হিয়া। সামনেই তার থেকে কিছুটা দূরে কালো গাড়িটাকে দেখে রিক্সাটা কিছুটা দূরে থামিয়ে ভাড়া মিটিয়ে তাড়াতাড়ি নেমে পড়লো হিয়া। তারপর দ্রুত গতিতে অগ্রসর হতে লাগলো সে গাড়িটার দিকে। কয়েক মুহূর্ত আগেই শুনেছে সে নির্মলের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, যার দরুন এতদূর ছুটে আসা। কথাটা শোনার পর একবারও হিয়ার মনে হয়নি সে আসবে না, বরং কতক্ষণে আসবে এটাই যেন মাথায় ঘুরপাক খাচ্ছিল তার। অন্যদিকে লুকিং গ্লাসে হিয়াকে আসতে দেখে ওদিকেই তাকিয়ে রইল নির্মল। লাল শাড়ি, খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিকে অপরূপ লাগছে যেন হিয়াকে। এরই মাঝে গাড়ির দরজা খুলে ভিতরে বসে পড়লো হিয়া। তারপর হতভম্ব কণ্ঠ নিয়ে বলল, এগুলো কি করে হলো? হুট করেই জিনিসটা হয়ে যাওয়াতে লুকিং গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে শান্ত ভঙ্গিতে তাকালো নির্মল হিয়ার দিকে। মেয়েটাকে আজ যেন বড্ড বেশি সুন্দর লাগছে। কপালের পাশে বিন্দু বিন্দু ঘাম জমেছে হিয়ার। চোখে মুখে স্পষ্ট হতাশার ছাপ। না চাইতে নির্মল তাকিয়ে রইল হিয়ার মুখের দিকে। এই একটা মেয়ের মুখে কি এমন জাদু আছে বুঝে উঠতে পারে না নির্মল। মেয়েটাকে দেখলেই আর উত্তেজিত মনটা শান্ত হয়ে যায় নিমেষেই। আবার যন্ত্রণা দেওয়ার ক্ষেত্রেও এই মেয়েটা সবার থেকে এগিয়ে। নানান কিছু ভাবতে লাগলো নির্মল হিয়ার মুখের দিকে তাকিয়ে। নির্মলকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও উত্তেজিত কণ্ঠ নিয়ে বলে উঠলো হিয়া, কি হলো, আপনি কিছু বলছেন না কেন? প্রত্যুত্তরে হুট করেই হিয়াকে জড়িয়ে ধরলো নির্মল। নির্মলের কাজে পুরো চমকে উঠলো হিয়া। পাল্টা কিছু বলবে তার আগে নির্মল শান্ত কণ্ঠে বলে উঠলো, আমার কিছুক্ষণ মানসিক শান্তি চাই হিয়া, প্লিজ ডিস্টার্ব করো না। নির্মল শেষের কথাগুলো এমন ভাবে বললো যে হিয়া ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু বলতে পারলো না। চুপচাপ বসে রইলো নীরবে। সে বুঝলো না হুট করে মানুষটার হলোটা কি। হিয়াকে জড়িয়ে ধরে চুপচাপ ঘুমিয়ে আছে নির্মল। চোখে মুখে একদম শান্ত ভাব তার। কপালের সামনে থাকা ছোট ছোট চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক সেদিক। কপালের বাম দিকটায় সাদা ব্যান্ডেজটা, ওপরটা লালচে হয়ে আছে। গাড়ির জানালা খোলা থাকায় আকাশপথ থেকে বেয়ে আসছে মৃদু বাতাস। সেই বাতাসে উড়ছে নির্মল হিয়ার দুজনেরই মাথার চুল। যদিও হিয়া দৃষ্টি বর্তমানে নির্মলের মুখের দিকে। মানুষটা ঘুমিয়ে থাকলে একদম বাচ্চাদের মতো নিষ্পাপ লাগে। কে বলবে এই মানুষটা খুব রাগী? হিয়া আনমনে নিজের হাতটা দিয়ে স্পর্শ করলো নির্মলের ব্যান্ডেজ করা কপালটায়। কতটা জানি কেটে গেছে। হিয়ার হাতে স্পর্শ পেতেই হালকা নড়ে চড়ে উঠলো নির্মল। সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে অন্যদিকে তাকালো হিয়া। সে ভাবলো হয়তো নির্মল উঠেছে, কিন্তু না, নির্মল ওঠেনি। হালকা নড়ে আবারও ঘুম দিয়েছে গভীর। সময় যাচ্ছিল 2 মিনিট 3 মিনিট করে সময় কাটছিল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। এবার হিয়া নড়ে চড়ে উঠলো। অনেকক্ষণ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া দরকার তার। কিন্তু নির্মলের তো এখনো ঘুম ভাঙার নামগন্ধও নেই। এখন কি করবে হিয়া? একবার ডাকবে? যদি রেগে যায়? কিন্তু এভাবে তো বসে থাকাও যাচ্ছে না। হিয়া অনেকক্ষণ ভেবে চিনতে সিদ্ধান্ত নিল এবার ডাকবে সে নির্মলকে। শান্ত স্বরেই বলল হিয়া, নির্মল শুনছেন? এবার উঠুন, আমাকে যেতে হবে।
হিয়ার কথার প্রত্যুত্তরে কিছু বলল না নির্মল, এমনকি নড়ল না। এবার হিয়া আর একটু জোরে শব্দ করে বলল, নির্মল শুনছেন? এবার হালকা নড়েচড়ে উঠলো নির্মল, তবে চোখ খুলল না। হিয়া ভেবে পাচ্ছে না এখন কি করবে সে। এদিকে সময় চলে যাচ্ছে, বাবা বাড়ি গেলে নির্ঘাত তাকে মেরেই ফেলবে। এমনিতেও বাবাকে কিছু না বলে চলে এসেছে সে। বাড়িতে ঢুকলেই হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। কিন্তু এই নির্মলের যে ঘুমই ভাঙছে না, এবার কি করবে? হিয়া আর একবার ডাকতে নিল নির্মলকে। এবার নির্মল উঠলো, চোখ খুলেই হিয়ার মায়াবী ফেসটা দেখে আনমনেই হাসলো সে। তারপর হিয়ার কোল থেকে মাথা সরিয়ে তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলো। তারপর আশপাশ তাকিয়ে বলল, কটা বাজে হিয়া? হিয়া তার মোবাইলের স্ক্রিনটা অন করে বলল, 4:30। সাথে সাথে চোখ বড় বড় করে বলল নির্মল। কি বলছো? আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, আমায় আরো আগে ডাকবে না? প্রত্যুত্তরে খুব শান্ত গলায় বলল হিয়া। ডেকেছিলাম তো, আপনি তো উঠছিলেন না। হিয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল নির্মল। তারপর চটজলদি গাড়ির পেছনের সিট থেকে বেরিয়ে ড্রাইভিং সিটে বসলো সে। হিয়াও গাড়ি থেকে নেমে বসেছে নির্মলের পাশের সিটে। নির্মল তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিল নিমেষেই। কিছুক্ষণের নীরবতা চললো দুজনের মধ্যে। হঠাৎই সেই নীরবতার দড়ি ছিন্ন করে বলে উঠল হিয়া, অ্যাক্সিডেন্টটা কি করে হলো? এতক্ষণ পর হিয়ার কথা শুনে শান্ত দৃষ্টিতে তাকালো নির্মল হিয়ার মুখের দিকে। তারপর বলল, জানি না। নির্মলের কথা শুনে বিস্ময় ভরা কণ্ঠ নিয়ে বলল হিয়া। জানেন না মানে? প্রত্যুত্তরে প্রসঙ্গ পাল্টে বলে উঠল নির্মল, শুনলাম আজ নাকি তোমাকে দেখতে এসেছিল, তা ছেলে পছন্দ হয়েছে বুঝি? নির্মলের কথা শুনে হকচকিয়ে উঠল হিয়া। চোখে মুখে বিস্ময়ের ছাপ দিয়ে বলল, তার মানে আপনি সবটা জানতেন? কথা শুনে সোজা সাপটা জবাব নির্মলের। না জানার কি আছে? এবার বেশ খটকা লাগলো হিয়ার। ঢুকুচকে বলল সে। আপনি কি তাদের সাথে ঝামেলা করেছেন নির্মল? উত্তরে হাসলো নির্মল। তারপর বলল, ওনাদের সাথে ঝামেলা করব মানে? আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন নির্মল, বলুন না প্লিজ। আশ্চর্য, যখন কিছু হয়নি তাহলে বলবো কি? ওভাবে তাকিও না, প্রেমে পড়ে যাবো কিন্তু। আপনি একটা যাচ্ছে তাই। উত্তরে আবারও হাসলো নির্মল। নির্মলের হাসি দেখে মুখ ভার করে বসে রইল হিয়া গাড়িতে। হিয়ার কাণ্ডে হেসেই বলে উঠল নির্মল, দিন দিন তুমি খুব সাহসী হয়ে উঠছো হিয়া। বেশি কিছু করিনি, সত্যি বলছি। শুধু গাড়ির টায়ারটা রোহানকে দিয়ে ফাটিয়ে দিয়েছি। নির্মলের কথা শুনে চোখ বড় বড় করে বলল হিয়া। কি? বেশি জুড়ে চেঁচিও না। ওদের না আসার আসল কারণটা না হয় বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা হলো কি করে? হিয়ার কথা শুনে স্বাভাবিক গলাতেই বলল নির্মল, তোমার উপর রাগ করে কাছের গ্লাস চেপে ধরে হাতটা কেটে ফেলেছি, আর কপালটা দেওয়ালের সাথে বাড়ি দিয়ে। নির্মলের কথা শুনে এবার হিয়ার চোখ খুব বেরিয়ে আসার উপক্রম। অবাক হয়েই বলল সে, আপনি কি একটা সাইকো? এইভাবে কেউ নিজেকে আঘাত করে? তুমি আমার যন্ত্রণাটা বুঝবে না, বুঝলে হয়তো এমন করতে না। নির্মলের কথা শুনে বেশ খারাপ লাগলো হিয়ার। নির্মলের কথার প্রতি উত্তর হিসেবে কি বলবে সেটাই বুঝতে পারছে না সে। আবারও নিস্তব্ধতা এসে ঘিরে ধরলো তাদের। আর সেই নিস্তব্ধতা এসে থামলো নির্মলের বলা একটা কথার মাঝে। তোমার মাঝেই আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই, আবার তোমাতেই মানসিক যন্ত্রণা আমার। তবে ভুল করে ভেবো না তোমায় কোনো মূল্যে ছাড়ছি আমি। আমার মাঝেই সুখ, তোমার না হয় ভয়ঙ্কর যন্ত্রণা। নির্মলের কথা শুনে কিছু বলে না হিয়া, শুধু নির্বিকার হয়ে চেয়ে রয় নির্মলের পানে। লোকটা শান্ত গলাও কেমন ভয়ঙ্কর লাগলো হিয়ার। গভীর রাত, ঘড়িতে একটা ছাড়িয়ে দুটোর কাটায় ছুঁই ছুঁই। রুমের মধ্যে পায়চারি করছে বর্ষা, কারণ শুভ্র এখনো বাড়ি ফেরেনি। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার দরুন বেশ ভয় ভয় লাগছে বর্ষার। বারবার প্রার্থনা করছে শুভ যেন তাড়াতাড়ি চলে আসে। সেই সন্ধ্যা রাত থেকে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই। ভয়ে শরীর কাঁপাকাঁপির অবস্থা তার। আজ শুভ্র কেন এত লেট করছে এটাই বুঝতে পারছে না বর্ষা। লন্ডনে আসার পর আজই এত বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকবার শুভ্রকে কলও করেছিল বর্ষা, কিন্তু প্রত্যেকবারই সেটা নট রিজনেবল বলেছে। টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে বর্ষার। এমন সময় বাড়ির কলিং বেলটা বিকট শব্দে বেজে উঠলো। আচমকা এমনটা হওয়াতে বুক সমেত কেঁপে উঠলো বর্ষার। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে দৌড়ে গেল দরজার কাছে। দরজা খুলতেই শুভ্রের ভিজে একাকার হয়ে যাওয়া অবস্থা থেকে বলল বর্ষা, আজ এত দেরি কেন করলেন? উত্তরে শুভ্র জড়ানো গলায় বলল, অফিসে একটু কাজ ছিল। একটা ফোন তো করতে পারতেন, আমি সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। উত্তরে ভাঙা গলায় বলল শুভ্র, আমার খুব ক্লান্ত লাগছে বর্ষা, বাকি কথা কাল বলবো। আপনি কিছু খাবেন না? আমি খাবার গরম করে আনছি, আপনি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন।
বর্ষার কথার পাল্টা উত্তর হিসেবে কিছুই বলল না শুভ্র। নীরবে এগিয়ে গেল সে তার রুমের দিকে। অত্যাধিক হারে বৃষ্টিতে ভেজার জন্য চোখ মুখ জ্বলছে শুভ্রের, মাথাটাও ভার হয়ে আছে। হয়তো আজ তার জ্বর আসবে। সচরাচর বৃষ্টিতে ভেজে না শুভ্র, বৃষ্টি জিনিসটাকে অতটাও পছন্দ করে না সে, কারণ হালকা একটু বৃষ্টিতে ভিজলেই তার জ্বর আসে। আজ এক প্রকার বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজতে হয়েছে তাকে। রুমে ঢুকে শুভ্রকে কাঁথা জড়িয়ে ঘুমিয়ে থাকতে দেখে বেশ হতাশ হয়েই হাতে আনা খাবারগুলো টেবিলে রাখলো বর্ষা। শুভ্রের টেনশনে সে নিজেও কিছু খায়নি, কিন্তু এখন শুভ্রকে ঘুমিয়ে পড়তে দেখে নিরাশ হলো বর্ষা। একবার ভাবলো শুভ্রকে ডাকবে, শুভ্র কি খেয়ে এসেছে নাকি না খেয়েই ঘুমিয়ে পড়েছে। বললো তো অফিসে ছিল, তাহলে বোধহয় না খেয়ে এসেছে। নানান কিছু ভেবে বর্ষা সিদ্ধান্ত দিল ডাকবে সে শুভ্রকে। এক বুক সাহস নিয়ে জোরে নিঃশ্বাস ফেলে বর্ষা বলল, শুনছেন, আপনি কি কিছু খাবেন না নাকি না খেয়ে ঘুমিয়ে পড়লেন? উত্তরে কোনো হেলদোল করলো না শুভ্র। শুভ্রকে চুপচাপ দেখে গায়ে হাত দিয়ে বসলো বর্ষা। সাথে সাথে চমকে উঠলো সে, হতাশ হয়েই বলল বর্ষা। আপনার তো জ্বর এসেছে শুভ্র। আতঙ্কিত চেহারা নিয়ে বসে আছে বর্ষা শুভ্রের পাশে। কি করবে না করবে কিছুই যেন বুঝতে পারছে না সে। এত রাতে কাউকে ডেকে হেল্প চাইবে তাও পারছে না। বর্ষা এইসব বিষয়ে বরাবরই ভীতু টাইপের। এর আগেও বাংলাদেশে বসে শুভ্রের জ্বর এসেছিল। দুদিন তো শুভ্রের হুঁশই ছিল না। বর্ষা সহ বাড়ির সবাই আতঙ্কিত ছিল, কিন্তু বর্ষার মা শুভ্রের মায়ের সেবার ঠিক হয়ে গিয়েছিল শুভ্র। বর্ষা শুধু দূর থেকেই সেগুলো দেখেছিল। বর্ষা কিছুক্ষণ চুপ থেকে শুভ্রের কপালে হাত রাখলো। আগের চেয়েও গরম লাগছে বেশি। বর্ষা আর দেরি না করে চটজলদি চলে যায় ওয়াশরুমের দিকে। তারপর বালতি আর মগ নিয়ে এসে শুভ্রকে সুন্দর মতো শুয়ে দিয়ে পানি দিতে লাগলো মাথায়। ঘড়ির কাঁটায় তখন প্রায় 2:30 ছড়িয়ে 3টের কাছাকাছি। আজ রাতে আর খাওয়া হবে না হয়তো কারো। বাহিরে এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, মনে হয় না আজ রাতে আর থামবে। সূর্যি মামার তীব্র আলো তখন। রাত ফুরিয়ে সকাল হয়ে গেছে অনেক আগেই। জানালার কার্নিশ বেয়ে সাদা পর্দা ভেদ করে আসছে সূর্যি মামার তীব্র আলো। সেই আলো এসে পড়েছে বর্ষার মুখে। সারা রাত শুভ্রের মাথায় পানি আর জলপট্টি দিয়ে প্রায় সকাল সকাল হওয়া ভাব এমন সময় ঘুমিয়েছে সে। তাও বিছানায় নয়, খাটে মাথা দিয়ে নিচে বসে বসে। তার পাশেই কাঁথা মুড়ি দিয়ে বেঘরে ঘুমিয়ে আছে শুভ্র। জ্বরের ঘরে সে হয়তো বুঝতেও পারেনি কেউ তার জন্য সারা রাত জেগেছিল। আচমকাই অ্যালার্ম ঘড়িটা ঝনঝন শব্দে বেজে উঠতেই ঘুম ভাঙলো বর্ষার। তৎক্ষণাৎ অ্যালার্ম ঘড়িটা হাতে নিয়ে বন্ধ করে দিল। তারপর তাকালো সে আশেপাশে। চোখ দুটো জ্বলছে অল্প স্বল্প। বর্ষা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে তাকালো শুভ্রের মুখের দিকে। ফর্সা মুখটা লালচে হয়ে আছে। শুভ্র বর্ষার চেয়ে ফর্সা, চুলগুলো অসম্ভব সুন্দর আর সিল্কি। শুভ্রের চোখ দুটোকে ভীষণ ভালো লাগে বর্ষার। কখনো প্রকাশ করা হয়নি, কিন্তু লাগে। মাঝে মাঝে তো শুভ্রকে বলতে ইচ্ছে করে বর্ষার, আপনার চোখ দুটো এত সুন্দর কেন বলুন তো? আমি বারবারই প্রেমে পড়ে যাই। বর্ষা চাইলেও এই কথাগুলো বলে উঠতে পারে না শুভ্রকে। কেন পারে না এটা সে নিজেও জানে না। এখন তো তারা বিবাহিত, এখন তো পারা উচিত, কিন্তু পারে না। ভীষণ ভয় হয় বর্ষার। যদি বকে তখন। তপ্ত নিঃশ্বাস ফেলে শুভ্রের কপালে হাত রাখলো বর্ষা। না, জ্বর এখনো কমেনি। বর্ষা চটজলদি চলে যায় নিচের রুমে। ডাক্তারকে কল করতে হবে। কাল অনেক রাত সাথে বৃষ্টি থাকায় কল করা হয়নি, আর কিন্তু এখন করবে সে। সকাল প্রায় 10:30টার কাছাকাছি। ডাক্তার শুভ্রকে দেখছে। এই ডাক্তার শুভ্রের পূর্ব পরিচিত। শুভ্র কখনো অসুস্থ হলে একেই দেখায়। বর্ষা জানতো না, কিন্তু ডায়েরিতে ডাক্তার আঙ্কেল লেখা নাম্বার থেকে চটজলদি কল করে ফেলে সে। কাল কাজ করার সময় এই ডায়েরির আর নাম্বারটা দেখেছিল বর্ষা, তবে সে ভাবেনি আজ সকালে কাজে লেগে যাবে তার। ডাক্তার কিছুক্ষণ শুভ্রকে দেখে কিছু ঔষধের নাম লিখে চলে যায়। বর্ষাও এগিয়ে দেয় ডাক্তারকে। শুভ্র তখন চুপচাপ বসেছিল মাত্র, তেমন কোনো কথা বলেনি। ডাক্তার যেতেই আবারও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে শুভ্র। বড় খারাপ লাগছে শরীর। বর্ষা তাদের বাড়ির দারোয়ানের হাতে ঔষধ লেখা কাগজটা গছিয়ে চটজলদি চলে আসে রুমে। শুভ্রের জন্য স্যুপ বানাতে হবে, যেই ভাবা সেই কাজ। কয়েক মিনিটের মধ্যে গরম গরম স্যুপ তৈরি করে বাটিতে নিয়ে এগিয়ে চললো বর্ষা শুভ্রের রুমের দিকে। এরই মাঝে কলিং বেলটা বেজে উঠলো। বর্ষা বুঝতে পেরেছে দারোয়ান ঔষধ নিয়ে এসেছে। বর্ষা শুভ্রের বাটিটাকে টি টেবিলের উপর রেখে এগিয়ে যায় দরজার দিকে। তারপর সত্যি সত্যি দারোয়ানকে দেখে মুচকি হেসে ঔষধগুলো নিয়ে ধন্যবাদ জানিয়ে দরজাটা আটকে দিল আবার। তারপর স্যুপ আর ঔষধের প্যাকেটটা নিয়ে এগিয়ে চললো সে শুভ্রের রুমের দিকে। শুভ্র চুপচাপ শুয়েছিল। তখন হঠাৎই বর্ষার ভয়েস ভেসে আসলো কানে। সে বলল, শুনছেন, এই স্যুপটা খেয়ে নিন, তারপর ওষুধও তো খেতে হবে। শুভ্র শুনলো ঠিকই, কিন্তু শরীর নাড়িয়ে ঘুরতে ইচ্ছে করছে না মোটেও। শুভ্রের হেলদোল না দেখে আবারও বলল বর্ষা। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? এবার বিরক্ত হলো শুভ্র। ইচ্ছে না থাকা সত্ত্বেও ঘুরলো সে। হালকা জড়ানো গলায় বলল, আমার খেতে ইচ্ছে করছে না বর্ষা। এইভাবে বলবেন না,
না খেয়ে ওষুধ কি করে খাবেন বলুন? উত্তরে কিছুক্ষণ চুপ থাকলো শুভ্র। তারপর আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো সে, কিন্তু বসতেই মাথাটা যেন ঘুরে উঠলো তার। যা দেখে শুভ্রের পিঠের পিছনে বালিশ দিয়ে আছোয়া হয়ে বসালো বর্ষা। তারপর বলল, এইভাবে বসলে আপনার খারাপ লাগবে তো। প্রত্যুত্তরে কিছু বলে না শুভ্র, শুধু চেয়ে রয় বর্ষার পানে। বর্ষা এগিয়ে দেয় সুপের বাটিটা। যদিও তার ইচ্ছে ছিল শুভ্রকে খাইয়ে দেওয়ার, কিন্তু সাহসে কুলাছে না। শুভ্র সুপের বাটিটা হাতে নেয় ঠিকই, কিন্তু চাপস ধরে খেতে পারছে না। শরীরের সমস্ত শক্তি যেন কোথায় হারিয়ে গেছে তার। শুভ্রের কাজ দেখে বর্ষা কিছুক্ষণ চুপ থেকে এক বুক সাহস নিয়ে বলে, আমি কি আপনাকে খাইয়ে দেব? বর্ষার কথা শুনিয়ে শুভ্র মাথা নাড়ায়, যা দেখে বর্ষা খুশি হয়ে সুপের বাটিটা হাতে নিয়ে পুড়িয়ে খাওয়াতে থাকে শুভ্রকে। শুভ্র বর্ষার মুখের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে খেতে থাকে স্যুপটা। বর্ষার ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করছে। জীবনে প্রথমবার শুভ্রের সেবা করার সুযোগ পেয়েছে, নিজ হাতে খাইয়ে দিচ্ছে। বিষয়টা সত্যি আকাশের চাঁদ পাওয়ার মতন আনন্দ দিচ্ছে বর্ষাকে। আনমনেই ঠোঁটের কোণে হাসি জমলো বর্ষার। বর্ষার মিটমিটে হাসি দেখে বলে উঠলো শুভ। সাথে সাথে চমকে উঠলো বর্ষা, হালকা থমকানো ভাব আসলো চেহারায়। বর্ষা সেই থমকানো ভাব নিয়ে বলল, কই না তো। প্রত্যুত্তরে পাল্টা আর কিছু বললো না শুভ্র। অন্য সময় হলে হয়তো বলতো, কিন্তু এখন ভালো লাগছে না। কিছুক্ষণের মধ্যেই শুভ্রকে অর্ধেকের বেশি স্যুপ খাইয়ে ঔষধ খাইয়ে দিল বর্ষা। আরো খাওয়াতে চেয়েছিল, কিন্তু শুভ্র খেতে চায়নি। বর্ষাও আর জোর করেনি। সারাদিনের মতো খুঁটিনাটি কাজ আর শুভ্রের সেবা করেই কেটে গেল বর্ষার। রাত প্রায় 12টার কাছাকাছি। আজ আবারও লন্ডনের শহর কাঁপিয়ে বৃষ্টি নেমেছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন, যার দরুন ভীষণই ভয় লাগছে বর্ষার। তার উপর শুভ্রের জ্বর, সব মিলিয়ে বিশ্রী একটা পরিস্থিতি। ভয়ের চোটে ঠিকভাবে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছে না বর্ষা। এত ভয় কেন হচ্ছে এটাই যেন বুঝতে পারছে না বর্ষা। এত বড় বাড়িতে শুধুমাত্র সে আর শুভ্র থাকে, আর এখন তো শুভ্র উপরের রুমে আর বর্ষা নিচের রুমে। শুভ্রকে খাইয়ে ঔষধ দিয়েছে অনেক আগেই। এখন শুধু একটু বাসনগুলো ধুতে এসেছিল বর্ষা। হয়তো এত রাতে এসে ভুলই করেছে। যদিও খুব বেশি বাসন নয়। এমন সময় হঠাৎই বিকট শব্দে বিদ্যুৎ চমকালোর সাথে সাথে রুহু সমেত কেঁপে উঠলো বর্ষার। বর্ষা তাড়াতাড়ি তার কাজ শেষ করে এক প্রকার দৌড়ে চলে গেল শুভ্রের রুমে। শুভ্র তখন ঘুমিয়েছিল, জ্বর কমেছিল একটু। বর্ষা জোরে জোরে নিঃশ্বাস ফেলে তাকিয়ে রইল শুভ্রের মুখের দিকে। ভাগ্যিস ঘুমিয়ে আছে, না হলে তার মতো এত বড় ধিঙ্গি মেয়েকে দৌড়াতে দেখে হাসিতে হাসিতে লুটিয়ে পড়তো যেন। বর্ষা চুপচাপ গিয়ে শুয়ে পড়লো শুভ্রের পাশ দিয়ে। আজ খুব ভয় লাগছে তার। নিজের বাড়ি থাকলে এতক্ষণে মাকে জড়িয়ে চিৎপটাং হয়ে ঘুমিয়ে পড়তো বর্ষা, কিন্তু এখন শুভ্রকে জড়িয়ে ধরা আর কারেন্টের সুইচের ভিতর চেয়েছে আঙুল ঢুকিয়ে দেওয়া যেন একই বিষয়। বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করে চোখ বুঝিয়ে ফেললো বর্ষা। এরই মধ্যে আবারও আকাশপথ বেয়ে বিদ্যুৎ চমকালো, সাথে বিকট শব্দ আসাতেই ভয়ে শোয়া থেকে উঠে বসলো বর্ষা। কাঁদো কাঁদো ফেস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল সে, এমন করো কেন? দেখো না আমি ভয় পাই। প্রত্যুত্তরে আকাশ মামা আবারও চেঁচিয়ে উঠলো, যার দরুন কান চেপে ধরলো বর্ষা। ভীষণ ভাবে কান্না পাচ্ছে তার। বর্ষা ছলছল চোখে শুভ্রের দিকে তাকালো। ভীষণ ভাবে চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে তার, শুনছেন, আমার ভীষণ ভয় লাগছে। আমি আপনি জড়িয়ে ধরে ঘুমাতে চাই। কিন্তু কথাগুলো মুখ দিয়ে আর বের হয় না বর্ষার। ঠোঁট পর্যন্তই আটকে যায়। আর শুভ্র, সে তো জ্বরের চাপে চুপচাপ ঘুমিয়ে থাকে মাত্র। আজ আবার পাঁচপক্ষ দেখতে এসেছে হিয়াকে, তবে আগের বার যারা আসতে চেয়েছিল তারা নয়, অন্য কেউ। আজও লাল টুকটুকে রঙের শাড়ি পরে বসে আছে হিয়া। বিরক্ত লাগছে তার। তার সামনে একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা বসে আছে, আর ওদের দুজনের মাঝখানে বসে আছে দাঁত উঁচু ভরিওয়ালা একটা ছেলে। মিটমিটে হাসছে ছেলেটা। হিয়ার ইচ্ছে করছে ছেলেটার দাঁতের মধ্যে গুঁড়া মরিচ দিয়ে দিতে। ভুতুম একটা। হিয়া শুরুতে ভেবেছিল আজও হয়তো নির্মল কোনোভাবে এই পাত্রপক্ষের আশা আটকাবে, কিন্তু আটকায়নি। এতে যেন অবাকের পাশাপাশি খারাপও লাগেছে হিয়ার। হঠাৎই সামনে বসে থাকা ভদ্রমহিলা বলে উঠলো, আমার ছেলে কিন্তু খুব ভালো, একদম মা পাগল, মা যা বলে তাই শুনে। উত্তরে হাসে হিয়ার বাবা, আর হিয়া মনে মনে বলে, এতই যখন মা পাগল, তাহলে বিয়ে করার কি দরকার? মায়ের আঁচল ধরে বসে থাকলেই তো হয়। যত সব আজাইরা লোকজন। আচমকাই হিয়ার ভাবনার মাঝে ছেলের মা প্রশ্ন করে বসলো হিয়াকে, তা মা, তুমি রান্না বান্না করতে পারো তো? এমন সময় এন্ট্রি মারলো আমাদের গল্পের হিরো নির্মল। চোখের চশমাকে খুব স্টাইল মেরে ঠিক করে এগিয়ে আস্তে আস্তে বলে উঠলো সে, কেন, বিয়ের পর বউকে দিয়ে রেস্টুরেন্ট চালানোর ইচ্ছে আছে নাকি? সাথে সাথে উপস্থিত সবাই পিছন ঘুরে তাকালো, আর হিয়ার তো চোখ খুব বেরিয়ে আসার উপক্রম। অবাক হয়েই বলল সে, এখানে কেন এসেছে? চোখ বড় বড় করে তাকিয়ে আছে হিয়া নির্মলের মুখের দিকে। তার বিশ্বাসই হচ্ছে না নির্মল এই মুহূর্তে তার বাড়িতে এসেছে। অন্যদিকে নির্মল খুব ভাব নিয়ে সবার সামনে এগিয়ে এসে পায়ের উপর পা তুলে বসলো সামনের সোফায়।
নির্মল বসতেই তার পিছনে পিছন কয়েকটা ছেলে ঢুকে মিষ্টি ফলমূল রাখলো সামনের টি টেবিলের উপর। তারপর চলে যায় তারা আবার বাহিরে। এরই মধ্যে হিয়ার বাবা বলে ওঠে, তুমি কে? আর তোমার সাহস তো কম না, হুট করে বাড়িতে ঢুকে অভদ্রতা দেখাচ্ছ। হিয়ার বাবার কথা শুনে খুব স্টাইল মেরে নিজের চোখের চশমাটা খুললো নির্মল। তারপর পার উপর থেকে পা নামিয়ে বলল, শ্বশুরমশাই, বেশি চাপ নিবেন না, আমি আপনার ভবিষ্যৎকালীন মেয়ের জামাই। নির্মলের কথা শুনে তেলে বেগুনে এক হলো হিয়ার বাবা। বসা থেকে উঠে দাঁড়িয়ে কাট কাট গলায় বললেন উনি, মজা হচ্ছে এখানে? আমাদের কি জোকার মনে হয় তোমার? এই তো শ্বশুরমশাই, আমার সিরিয়াস কথাটা কি আপনি মজা ভেবে বসলেন? আপনার সাথে পরে কথা বলছি, আগে এদের সাথে কথা বলে নিই। ওনাদের সাথে তোমার আবার কিসের কথা? সেটা না হয় ওনাদেরই বলি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। উত্তরে চোখের পুরোটাকে হালকা চুলকিয়ে বলল নির্মল। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে শ্বশুরমশাই। তোমার শ্বশুরের নিকুচি করছি। বলে নির্মলের দিকে তেড়ে আসতে নিল হিয়ার বাবা। এবার বেশ বিরক্ত হলো নির্মল। ভেবেছিল চুপচাপ বিষয়টা শান্তভাবে মেটাবে, কিন্তু না, হিয়ার বাবা বাড়াবাড়ি করছে। নির্মল তার পকেট থেকে কালো রিভলভারটা বের করে রাখলো টেবিলের উপর। তারপর শান্ত গলায় বলল, এবার তাহলে কাজের কথায় আসা যাক। নির্মলের কাজে হালকা ঘাবড়ে যায় হিয়ার বাবা, তবে প্রকাশ করেন না। নির্মল হিয়ার বাবার দিকে তাকিয়ে বলল, শ্বশুরমশাই, আমি জাস্ট কিছুক্ষণের কথা বলেই চলে যাব, তাই বেশি বকবক না করে চুপচাপ আমার কথাগুলো শুনুন। নির্মলের কথা শুনে হিয়ার মা এগিয়ে এসে হিয়ার বাবাকে বসালো সোফায়। ঘাবড়ে সেও গেছেন। নির্মলের কাজ দেখে বেশ বুঝতে পেরেছেন এই ছেলে নির্ঘাত কোনো গুন্ডা ফুন্ডা। হিয়ার মায়ের কাজ দেখে নির্মল খুশি মনে হিয়ার মায়ের দিকে তাকিয়ে বলল, আই লাইক ইট শাশুড়ি মা, আমার ছেলে মেয়ে দাদি হওয়ার জন্য আপনিই পারফেক্ট। নির্মলের কথা শুনে রাগ হলো হিয়ার বাবার, তবে কিছু বললেন না উনি। এরই মধ্যে নির্মল পাত্রের দিকে তাকিয়ে বলল, মেয়ে পছন্দ হয়েছে? উত্তরে কি বলবে ভুলে গেছে পাত্র। ভয়ে চোটে শরীর থরথর করে কাঁপছে তার। ছেলের কাজ দেখে নির্মল আবারও বলে উঠলো, কি হলো, কথা বলছো না কেন? মেয়ে পছন্দ হয়েছে? নির্মলের কথা শুনে পাত্রের বাবা বেশ সাহসিকতার সাথে বলে উঠলো, ওকে কি বলছো? যা জিজ্ঞেস করার আমাকে করো। তোমাদের মতো বখাটেদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার হারে হারে জানা আছে। পাত্রের বাবার কথা শুনে উচ্চস্বরে হাসলো নির্মল। তারপর বলল, ও বাবা, আপনি তো দেখছি খুব সাহসী। কি ভেবছে কি বাড়ির ভিতরে এসে ভয় দেখালেই আমরা ভয়ে চুপসে যাব? এক্ষুনি পুলিশকে একটা ফোন করব, তারপর যা করার সব ওনারাই করবে। এবার রাগ উঠলো নির্মলের। টেবিলের উপর থেকে রিভলভারটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আপনি কাকে যেন ফোন করবেন বললেন? নির্মলের কাজে ভয়ে চুপসে গেল পাত্রের বাবা। নির্মল দেয়াল বরাবর একটা গুলি ছুড়লো। সাথে সাথে পাত্র ভয়ের চোটে কোলে উঠে বসলো তার মায়ের। পাত্রের কাজে হিয়ার হাসি পাচ্ছিল খুব, কিন্তু আপাতত সেই হাসিটাকে দমিয়ে রেখে চুপচাপ বসে রইল সে। নির্মল পাত্রপক্ষের দিকে তাকিয়ে বলল, আমি হিয়ার পুরনো লাভার, বুঝতেই পারছেন কতটা ভালোবাসলে বাড়ি বয়ে আপনাদের জানাতে এসেছি। এখন বলুন, আপনারা কি এখনো এখানে বসে থাকবেন নাকি? বলেই আর একবার রিভলভার ঘোরাতে লাগলো নির্মল। এবার ঘোরাতে ঘোরাতে পাত্রের কপাল বরাবর নিশানা রাখলো নির্মল। সাথে সাথে পাত্র ভয়ের চোটে মায়ের কোল থেকে উঠে দাঁড়িয়ে বলল, লাগলে আমি চিরকুমার থাকবো, তারপরও এই বিয়ে করব না। বলেই হন হন করে বেরিয়ে গেল পাত্র। পাত্রের কাজে হাসলো নির্মল, বলল, এই না হলে কথা। তৎক্ষণাৎ একে একে পাত্রের পেছন পেছন পাত্রের মা বাবাও বেরিয়ে গেল। পাত্রের বাবা তো হিয়ার বাবার দিকে তাকিয়ে বলল, কাজটা আপনি ঠিক করেননি মির্জা সাহেব। উত্তরে কিছু বলতে পারলেন না হিয়ার বাবা। পাত্রপক্ষরা যেতেই হিয়ার বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল নির্মলের দিকে। সবাই যেতেই নির্মল এবার খুব সিরিয়াস ভাবে বলল, দেখুন শ্বশুরমশাই, কথা পেঁচানো আমি একদমই পছন্দ করি না। আপনার মেয়েকে আমি ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করব। তাই মেয়ের জন্য পাত্র দেখা বন্ধ করুন। আমি শুধু আপনার মেয়ের মুখে ভালোবাসি শোনা পর্যন্ত অপেক্ষা করছি। যেদিন আপনার মেয়ে ভালোবাসি কথাটা বলবে তখন আর অপেক্ষা করব না, ধুমধাম ভাবে বিয়ে করে নিয়ে যাব আমার বাড়ি। তাই অহেতু আপনার মেয়ের জন্য সময় নষ্ট করবেন না। ভালো থাকবেন, আজ তবে আসি শ্বশুরমশাই। বলেই বসা থেকে উঠে দাঁড়ালো নির্মল। তারপর চোখের চশমাকে আবারও স্টাইল মেরে চোখে পড়ে বসলো সে। শান্ত গলায় কথাগুলো বলেছি বলে যদি আপনি আবার বাড়াবাড়ি কিছু করেন তাহলে তো বুঝতেই পারছেন, তখন আর আপনার মেয়ের ভালোবাসি শব্দটা শোনার জন্য আমি অপেক্ষা করব না শ্বশুরমশাই। সোজা তুলে নিয়ে বিয়ে করে ফেলবো। রোজ রোজ আপনি পাত্র নিয়ে আসবেন আর আমি তাদের হুমকি দিব, জিনিসটা বাজে দেখায়। সরাসরি আপনাকে হুমকি দিলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে। বলেই এক পলক হিয়ার দিকে তাকিয়ে বেরিয়ে যেতে দেয় নির্মল। হঠাৎই টেবিলের উপর থাকা ফলমূলের দিকে তাকিয়ে বলল নির্মল, আর হ্যাঁ, এই মিষ্টি আর ফলমূলগুলো খেয়ে নেবেন। প্রথমবার শ্বশুরবাড়ি আসছি, খালি হাতে আসা যায়, তাই অল্প কিছু জিনিসপত্র।
উত্তরে হিয়ার বাবার কিছু কথা বলা বা শোনার আগেই হনহন করে চলে গেল নির্মল। আর হিয়ার বাবা মা জাস্ট নির্বিকার হয়ে তাকিয়ে রইল নির্মলের যাওয়ার পানে, যেন যা হলো সব তাদের মাথার উপর দিয়ে গেল। আর হিয়া, সে তো পুরাই বাকরুদ্ধ। নির্মল এত কিছু বলে যাবে এটা তো ভাবতেই পারেনি সে। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, ওই দাঁতচা মা পাগলা ছেলেকে তার বিয়ে করতে হবে না। রান্নাঘরে দাঁড়িয়ে চাকু দিয়ে কিছু ফলমূল সাথে কিছু খাবার বানাচ্ছে বর্ষা। শুভ্রের অসুস্থতার কথা শুনে তার অফিস প্লাস ভার্সিটির কিছু বন্ধু বান্ধব এসেছে শুভ্রের সাথে দেখা করতে। বর্ষার মনটা আজ ভীষণ ফুরফুরে, কারণ তার বিশ্বাস হচ্ছে না সকালে সে শুভ্রকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। বিষয়টা মনে করতে চোখ মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে বর্ষার। কাল ভয়ের চোটে এক প্রকার বাধ্য হয়ে শুভ্রকে জড়িয়ে ধরেছিল বর্ষা। শুভ্র গভীর ঘুমে থাকায় বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু সকালে শুভ্র ঘুমের ঘরে বর্ষাকে জড়িয়ে ধরেছিল। বিষয়টা মনে করতেই বর্ষা লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। হঠাৎই পোড়া পোড়া গন্ধ নাকে আসতেই নিজের ভাবনা দেখে বেরিয়ে আসে বর্ষা। তৎক্ষণাৎ কড়াই থেকে ঢাকনা সরিয়ে নাড়তে শুরু করলো বর্ষা। রোমান্টিকের চক করে তার রান্না গেল। বন্ধুদের সাথে অল্প স্বল্প কথা বলছিল শুভ্র। জ্বর তার আগের থেকে অনেকটাই কমে গেছে। বর্ষার সেবায় প্রচুর সুস্থ শুভ্র। এমন সময় হাতে ট্রে নিয়ে ভিতরে ঢুকলো বর্ষা, পরনে তার শাড়ি। সকালে ঘুম থেকে উঠে পড়েছিল বর্ষা। বর্ষা মুচকি হেসে খাবারগুলো বিছানার উপর রাখলো। শুভ্র খাবার দেখে বলল সবাইকে, খাও সবাই। শুভ্রের কথা শুনে ওরাও খেতে শুরু করলো। পায়েস তৈরি করেছে বর্ষা। বিদেশি খাবার রান্না করা এখনো শেখেনি সে, তাই অনেক ভেবে চিনতে এই খাবারটা বানিয়েছে সে। শুভ্রের বাম দিকেই বসেছিল শুভ্রের ভার্সিটির ছেলে ফ্রেন্ড তিয়ান। পায়েস এক চুমুক দিয়েই বলল সে, এটা তো খেতে খুব সুস্বাদু, এটার নাম কি? সাথে সাথে বর্ষা খুশি হয়ে বলল, পায়েস। বর্ষার কথা শুনে তিয়ান তাকালো বর্ষার দিকে, তারপর বলল, পায়েস? তিয়ানের কথা শুনে হেসে ফেললো বর্ষা, তারপর বলল, আপনি তো ঠিকভাবে উচ্চারণই করতে পারছেন না। আরেকবার নামটা বলো। উত্তরে আবারও হাসে বর্ষা, তারপর বলে, ঠিক আছে, পায়েস। পাতেস। সাথে সাথে উচ্চস্বরে হেসে ফেললো বর্ষা। বর্ষার হাসি দেখে বলল তিয়ান, আরে তুমি হাসছো কেন? না না, কিছু না। এদিকে বর্ষা আর তিয়ানের হাসি দেখে মোটেও ভালো লাগছে না শুভ্রের। রাগ হচ্ছে তার। সে বুঝে না এত হাসির কি আছে। কিছুটা ক্ষিপ্ত মেজাজ নিয়ে তাকিয়ে আছে শুভ্র বর্ষার মুখের দিকে। আর বর্ষা প্রায় সব ভুলে তিয়ানের সাথে হাসাহাসি করছে। মূলত তিয়ানের বাংলা শব্দগুলোকে ফানি ফানি করে বলছে বলে বর্ষা না চাইতেই হেসে ফেলছে। তিয়ান তার পুরো পায়েসটা শেষ করে বলল, পাশেত না পায়েস না, পায়েসটা কিন্তু খুব ডেলিশিয়াস ছিল ভাবি। থ্যাংক ইউ। বর্ষার কথা শুনে মুচকি হাসে তিয়ান। এরপর আরো কিছুক্ষণের কথোপকথন হয় সকলের মাঝে। সবাই বর্ষার হাতে রান্না খেয়ে প্রশংসা করে। সাথে শাড়িতে বর্ষাকে খুব সুন্দর লাগছে এটাও বলে, বিশেষ করে তিয়ান। শুভ্র মুখ ভার করে সবার কথার প্রত্যুত্তর হিসেবে শুধু মুচকি হাসে। অতঃপর খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ শুভ্রের সাথে কথা বলে বর্ষা থেকে উঠে দাঁড়ালো সবাই। তারপর বর্ষা আর শুভ্রকে টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। বর্ষাও খুশি মনে সবাইকে এগিয়ে দিতে বেরিয়ে যায় ওদের পিছু পিছু। শুভ্রের দিকে তাকায়নি একবারও, যার কারণে শুভ্রের আরো বেশি রাগ হচ্ছে। সে কি বলেছে বর্ষাকে ওদের এগিয়ে দিতে? তাহলে যেচে কেন যাচ্ছে? অতিরিক্ত। শুভ্র ক্ষিপ্ত মেজাজ নিয়ে চুপচাপ বসে রইল খাটে। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে সবাইকে বিদায় জানালো বর্ষা। বেশ লেগেছে তার শুভ্রের বন্ধুদের। মেয়ে ছেলে সবাই যথেষ্ট ভালো, শুভ্রকে কত সম্মান করে। মুচকি হাসলো বর্ষা। তারপর দরজা আটকে চলে যায় শুভ্রের রুমের দিকে। এটো বাসনগুলো এখনো শুভ্রের রুমে রয়েছে, সেগুলো এনে ধুতে হবে তাকে। যেই ভাবা সেই কাজ। বর্ষা রুমে ঢুকে সর্বপ্রথম চলে যায় বিছানার কাছে। কোনো কিছু না বলে বিছানার উপর থেকে ট্রে সমেত থালা বাসনগুলো গুছিয়ে হাতে নেয় সে। তারপর খুশি মনে বলে, আপনার বন্ধুগুলো ভীষণ ভালো, কি সুন্দর মিষ্টি কথা বলে। উত্তরে শুভ্র চুপ। শুভ্রের চুপ থাকার মাঝেই আবারও বলে উঠল বর্ষা, বিশেষ করে তিয়ান নামের ছেলেটি বাংলা ঠিকভাবে উচ্চারণই করতে পারছিল না। পায়েসকে কত কিছু বলতো, পাতেস, পাশে, পাশে, আরো কত কি। বলতে বলতে হেসে ফেললো বর্ষা। বর্ষার হাসি দেখে গভীর কণ্ঠ নিয়ে বলে উঠল শুভ্র, এক দেখায় এত ভালো লেগে গেল ওদের। তাহলে বলছি কি, আপনি ভাগ্য করে এমন ভালো বন্ধু পেয়েছেন। আমার তো হাতে গোনা মাত্র কজন। উত্তরে কিছু বলে না শুভ্র। কেন যেন বর্ষার মুখে তিয়ানের প্রশংসাটা ঠিক নিতে পারছে না সে। বর্ষা এটো বাসনগুলো একটু সাইড করে রেখে বিছানা ঠিক করতে করতে বলে, আপনি রাতে কি খাবেন? কিছু না। স্যুপ খাবেন?
উত্তরে চুপ থাকে শুভ্র। এরই মধ্যে বর্ষার ফোনটা বেজে উঠলো। বর্ষাও বেশি কিছু না ভেবে ফোনটা তুললো। উপরে তার বেস্ট ফ্রেন্ড আরোহীর নাম্বার থেকে খুশি মনে হ্যালো বলতে বলতে একটু বসানোগুলো হাতে নিয়ে শুভ্রকে টোটালি ইগনোর করে বেরিয়ে গেল রুম থেকে। আর শুভ্র জাস্ট হাবলার মতো তাকিয়ে রইল বর্ষার পানে। বর্ষার ইগনোর দেখে আরো রাগ হলো শুভ্রের, তবে সেটা প্রকাশ করলো না একটুও। বিকেল 5টা, ঢাকায় উত্তরার একটা পুরনো লাইব্রেরিতে চুপ করে বসে আছে হিয়া। চোখে চশমা, পরনে পেস্ট কালার সালোয়ার কামিজ, চুলগুলো সুন্দর মতো আছড়ে বিনুনি করা দৃষ্টি তার বইয়ের পাতায়। এমন সময় হতভম্ব হয়ে তার দিকে দৌড়ে এগিয়ে আসতে লাগলো শিফা। আশেপাশে তাকিয়ে লাইব্রেরির শেষ প্রান্তে হিয়াকে দেখিয়ে 5-10 কিছু না ভেবেই ঝড়ের গতিতে দৌড়ে গিয়ে বসলো হিয়ার মুখোমুখি। তারপর হতভম্ব গলায় বলল সে, দোস্ত, শুনলাম নির্মল ভাইয়া নাকি তোদের বাড়ি গিয়েছিল তোর বিয়ে ভাঙতে। শিফা এতটাই উচ্চস্বরে কথাটা বললো যে আশেপাশের লোকজন তাদের কাছ থেকে চোখ সরিয়ে তাকালো শিফার দিকে। সবার চাহনি দেখে হালকা ঘাবড়ে যায় শিফা। তৎক্ষণাৎ সবার কাছে নিচু স্বরে বলল সে, সরি, আসলে একটু বেশি উত্তেজিত হয়ে গেছিলাম আর কি। আপনারা আপনাদের কাজ করুন। লোকগুলো শুনলো, কেউ কিছু না বলে আবারও নজর দিল তাদের কাজে। সবাইকে নিজের থেকে দৃষ্টি সরাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো শিফা। তারপর আবারও দৃষ্টি রাখে সে হিয়ার দিকে। মেয়েটা কোনো ভাবনাহীন ভাবেই চুপচাপ চেয়ে আছে বইয়ের দিকে। শিফা বুঝলো না তার চেঁচানো শুনে সবাই তার দিকে তাকালে ওই হিয়া কেন তাকালো না। সে কি শোনেনি তার এই শাড়ির মতো গলা? শিফা বিস্মিত কণ্ঠ নিয়ে আবারও বলে উঠলো, দোস্ত, তুই কি শুনতে পাসনি আমার কথা? নাকি নির্মল ভাইয়ের কাণ্ডে তুইও আমার মতো নিস্তব্ধ? প্রত্যুত্তরে খুব শান্ত গলাতেই বলল হিয়া, শুনছি তো, আর তেমন কিছু হয়নি যার কারণে নিস্তব্ধ হয়ে যাব। হিয়ার কণ্ঠ আর কথা শুনে অবাক হয়ে চোখ বড় বড় করে বলল শিফা, শুনেছিস তাহলে কিছু বলছিস না কেন? আর তুই সত্যি ঠিক আছিস তো দোস্ত? এবার হিয়া বইয়ের পাতা থেকে দৃষ্টি সরিয়ে চোখ রাখলো শিফার দিকে। তারপর বলল, তুই যতটা হাইপার হচ্ছিস তেমন কিছুই হয়নি। কিছু হয়নি? না, তবে বিয়েটা ভেঙে গেছে, আমি ভীষণ খুশি হয়েছি। ওই মা পাগল হাবলা কান্তকে আমার বিয়ে করতে হবে না। লাস্টের কথাটা খুব হেসেই বলল হিয়া। হিয়ার কাণ্ডে শিফা বিস্ময় ভরা কণ্ঠ নিয়ে বলল, যা শালা, আমি এত কিছু ভাবলাম অথচ তেমন কিছুই হয়নি। হয়েছে তো। কি হয়েছে দোস্ত বল না। বলছি। বলে নির্মলের সাথে ঘটে যাওয়া সব কাহিনী খুলে বলল হিয়া শিফাকে। সব শুনে শিফার তো চোখ খুব বেরিয়ে আসার উপক্রম। চোখ বড় বড় করে বলল সে, এত কিছু হলো আর তুই বলছিস তেমন কিছুই হয়নি? উত্তরে শীতল দৃষ্টিতে শিফার দিকে তাকিয়ে বলল হিয়া, ওই আর কি। আঙ্কেল তোকে কিছু জিজ্ঞেস করেনি? না, আমি ফাঁক পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ভাবছি আজ আর বাড়ি ফিরবো না, খালামুনির ওইখানে যাব। কি? বেশি চেঁচাস না, আমায় পড়তে দে, খুব টেনশনে আছি বুঝলি। কেন, নির্মল ভাইয়ের জন্য? আরে না, তবে অন্য কিছু। প্রত্যুত্তরে পাল্টা কিছু বলতে পারলো না শিফা। হয়তো একান্তই ব্যক্তিগত কিছু, যার দরুন হিয়া কিছু বলতে চাইছে না। রাতে আবার গা কাঁপিয়ে জ্বর এসেছে শুভ্রের, যার কারণে কিছুটা হতাশ হয়েই শুভ্রের পাশে বসে আছে বর্ষা। কপালে জলপটে দিচ্ছে কিছুক্ষণ পর পর। হুট করে জ্বরটা আবার কেন বাড়লো এটা যেন বুঝতে পারছে না বর্ষা। বাড়ির কাউকেই বিষয়টা জানানো হয়নি, কারণ শুভ্র বারণ করেছিল তাকে বিড়তে কিছু না বলে। এমনিতেও তারা জানলেই বা কি করতো, শুধু শুধু টেনশন ছাড়া আর কিছু না। বিদেশে থাকলে এই এক সমস্যা, প্রিয় মানুষগুলোর কাছে চাইলেও হুট করে যাওয়া যায় না, আবার হুট করে তারাও আসতে পারে না। হঠাৎই শুভ্রের মুখের কিছু অস্পষ্টনীয় বার্তা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো বর্ষা। হালকা চমকে উঠেই শুভ্রের দিকে তাকালো সে। শুভ্রের ঠোঁট নড়ছে, কিন্তু শুভ্র কথা এতটাই আসতে বলছে যে বর্ষার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বর্ষা তার কানটা হালকা একটু কাছাকাছি নিল শুভ্রের, তারপর বলল, আপনি কি কিছু বলছেন? উত্তরে আবারও অস্পষ্টনীয় কিছু বলল শুভ্র, কিন্তু কি বললো সেটাই বুঝলো না বর্ষা। শুভ্রের কাজে আরো হতাশ বর্ষা। নিজের কানটাকে আরো একটু শুভ্রের ঠোঁটের কাছাকাছি নিয়ে শুনতে লাগলো শুভ্রের বলা কথা। শুভ্র বলছে, তুমি খুব খারাপ বর্ষা। সাথে সাথে চোখ বড় বড় হয়ে গেল বর্ষার। কি শুনলো সে? শুভ্র তাকে খারাপ বলছে, কিন্তু কেন? কি করেছে সে? কিন্তু শুভ্র হঠাৎ এসব বলতে যাবে কেন? নিশ্চয়ই সে ভুলভাল কিছু শুনেছে। বর্ষা তার কানটাকে আঙুল দিয়ে হালকা পরিষ্কার করে আবারও কান রাখলো শুভ্রের ঠোঁটের কাছাকাছি। শুভ্র আবারও বলছে, তুমি খুব খারাপ হয়ে গেছো বর্ষা, আমার কোনো কথার মূল্য দাও না। এবার বর্ষা পারুক খাট থেকে ধপাস করে পড়ে যাক। নির্ঘাত তার কান গেছে, নয়তো শুভ্রের মাথা খারাপ হয়ে গেছে। বর্ষা হতাশ হয়ে বলল, আপনার কি হয়েছে শুভ্র?
আপনি ঠিক আছেন তো? কি সব ভুলভাল বকছেন? উত্তরে এবার শুভ্র তাকালো বর্ষার দিকে। হুট করে শুভ্র চোখ খোলাতে হালকা নড়ে চড়ে উঠলো বর্ষা। তৎক্ষণাৎ শুভ্রের কাছ থেকে হালকা সরে বসলো সে। অন্যদিকে আচমকা চোখ খোলাতে চোখ জ্বলছে শুভ্রের। প্রচন্ড জ্বরের কারণে চোখ লাল হয়ে আছে তার, যার কারণে শুভ্রকে খুব রাগী দেখাচ্ছে। শুভ্র বেশ রাগী কণ্ঠ নিয়ে বলল, আমাকে কি তোমার পাগল মনে হচ্ছে? শুভ্রের কথা শুনে চমকে উঠলো বর্ষা। বেশ হতভম্ব হয়েই বলল সে, ইমা না না, তা মনে হবে কেন? তাহলে কি মনে হচ্ছে তোমার? না, আমার কিছু মনে হচ্ছে না। এবার শুভ্রের আরো রাগ হলো। খপ করে বর্ষার হাত ধরে বসলো শুভ্র। তারপর ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, কেন কিছু মনে হচ্ছে না তোমার? তুমি এমন কেন বর্ষা? তোমাকে শুধু শুধু আমি ইডিয়েট স্টুপিড বলি? শুভ্রের কাজ আর কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম বর্ষার। কি সব ভুলভাল বকছে শুভ্র, কি বোঝে না সে। এতক্ষণ বর্ষা হাফ শিওর থাকলেও এখন পুরোপুরি শিওর শুভ্রের মাথা খারাপ হয়ে গেছে। বর্ষা ফালফাল চোখে তাকিয়ে বলল, আয় হায়, শেষে কিনা মাথা খারাপ হলো জামাই পেলাম আমি। উত্তরে কঠিন দৃষ্টিতে বর্ষা দিকে তাকিয়ে বলল শুভ্র, কি বললে তুমি? কিছু বলিনি, আপনি ঘুমান, আমরা কাল কথা বলবো। তোমার কালের 117 বার। শুভ্রের কথা শুনে চোখ বড় বড় করে বলল বর্ষা। আপনি আমার সাথে এইভাবে ঝগড়া করছেন কেন? বর্ষার কথা শুনে বর্ষার দিকে তেড়ে গিয়ে বলল শুভ্র, আমি তোমার সাথে ঝগড়া করছি? হয়তো না। বেশ করেছি, ঝগড়া করছি। আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি, তাতে তোমার কি? ইডিয়েট একটা। আর কিছু বলতে পারলো না। শরীরের শক্তি যেন লোপ পেল শুভ্রের। ক্লান্ত শরীরটাকে আনমনে নেতিয়ে দিল সে বর্ষার কোলে। কোলে মাথা রাখতেই ঘুম এসে ভর করলো শুভ্রের চোখে। নীরবেই ঘুমের দেশে তলিয়ে গেল সে। আর বর্ষা, সে বুঝলই না হুট করে শুভ্রের কি হলো, কি এমন করেছে সে, যার কারণে শুভ্র তার সাথে জ্বরের ঘরে এভাবেই ঝগড়া করলো। ঘড়ির কাঁটারা টিকটিক শব্দ করে চলছিল বেশ। রাতের আলোকমাখা জ্যোৎস্না ভরা তারারা জলজল করছিল আকাশের বুকে। জানালা জুড়ে থাকা সাদা পর্দাগুলোয় নড়ছিল বারংবার। আর এসবের ভিড়েই শুভ্রের চুল আনমনে বিলি কাটছিল বর্ষা। ঠোঁটে রয়েছে তার মিষ্টি হাসি। যদিও শুভ্রের শরীরে জ্বরের তাপে সেও গরম হয়ে যাচ্ছে খুব। বর্ষা আনমনেই তাকিয়ে রইল শুভ্রের মুখের দিকে। তারপর বলল, আপনি এমন কেন শুভ্র? আমি জানি কিছুক্ষণ আগে আপনি যে পাগলামোগুলো করলেন সেগুলো সত্যি ছিল না, জ্বরের ঘরে ভুলভাল বকছেন মাত্র। তবে কি বলুন তো, আমি খুব খুশি হয়েছি। বাস্তব না হোক, ভুলভালই শ্রেয়। ইস, যদি সত্যি সত্যি আপনি আমায় ভালোবাসতেন। আচ্ছা, আপনি কি কখনোই আমায় ভালোবাসবেন না শুভ্র? কি জানি, হয়তো বাসবেন, হয়তো না। তবে আমি আপনার সাথে থাকতে পারছি, এটাই অনেক। আপনি হয়তো জানেনও না, সেই ছোটবেলা থেকেই আমি আপনাকে ভালোবাসি শুভ্র। যবে থেকে জেনেছি আপনি আমার স্বামী হবেন, তবে থেকে সেই ভালোবাসা যেন আরো গভীর হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো আপনি আমায় ভালোবাসলেন না। জানেন তো, এখনো আমার মনে একই প্রশ্ন, আপনি কেন সেদিন ফিরে এলেন? কি এমন হয়েছিল যার কারণে আপনি ফিরে এসে আমায় বিয়ে করলেন? এই প্রশ্নের উত্তরে কি কখনো বলবেন আমায়? আমি ছোটবেলা থেকে ভীষণ ভীতু, সহজে মনের কথা কাউকে বলতে পারি না। আপনি সজাগ থাকলে হয়তো এই কথাগুলো আপনাই কখনোই বলতে পারতাম না আমি। কিন্তু এখন দেখুন না, কি সুন্দর আপনার ঘুমের সুযোগ নিয়ে মনের কথাগুলো বলছি নিমিষে। আমার ভীষণ ভয় হয় জানেন তো, যদি আপনার ভালোবাসি কথাটা শোনার পর আপনি রাগ করেন, তাই বলি না। তবে এখন কি জানেন, আমি আপনার ভালোবাসি কথাটা বলি আর না বলি, আপনি তো এখন আমারই। তবে আমি কি কখনো আপনার হব শুভ্র? শেষের কথাটা আকাশ পথে তাকিয়ে বলল বর্ষা। তারপর জোরে নিঃশ্বাস ছাড়ল সে। কেন যেন ভিতর থেকে খুব খারাপ লাগা কাজ করছে হুট করে। বর্ষা শুভ্রের কপালে হাত রাখলো, আবার এখনো গরম। চটজলদি বালিশের পাশ থেকে ভেজা কাপড়টা এনে সেটা বাটিতে ভিজিয়ে ভালো মতো নিগড়ে কপালে রাখলো শুভ্রের। গায়ের কাঁথাটাও সুন্দর মতো জড়িয়ে দিল শুভ্রের গায়ে। তারপর চুপচাপ বসে রইল সে। ঘুম পাচ্ছে তার, কিন্তু শুভ্রকে সরাতে মোটেও ইচ্ছা করছে না বর্ষার। তাই ঘুমটাকে কিছুক্ষণের জন্য উপেক্ষা করে চুপচাপ বসে রইল সে। কিন্তু ঘুমকে কি চাইলেও উপেক্ষা করা যায়? তাই বলতে না বলতেই আনমনেই দেয়ালে মাথা টেকিয়ে ঘুমিয়ে পড়লো বর্ষা নিজের অজান্তেই। জানালার কার্নিশ বেয়ে ধেয়ে আসছে মৃদু আলো, সাথে শীতল বাতাস। রাতের চাঁদ মামাও উঁকি দিচ্ছে শুভ্রের রুমে। তারাও জ্বলছে খুব। আর এসবের ভিড়েই বর্ষার কোলে মাথা দিয়ে কাঁথা জড়িয়ে ঘুমিয়ে আছে শুভ্র, আর বর্ষা দেয়ালে মাথা টেকিয়ে। বিষয়টা নড়বড়ে হলেও সুন্দর। মাঝখানে কেটে যায় 1 সপ্তাহ।
এখন শুভ্র পুরোপুরি সুস্থ। আজই প্রথম অফিস যাবে সে। সুস্থ হওয়ার পর মাঝখানে একদিন রেস্ট নিয়েছিল শুভ্র, আর বর্তমানে ওয়াশরুমে গোসল করতে গেছে সে। আর বর্ষা সকালের বিছানাপত্রকে সুন্দর মতো গুছিয়ে শুভ্রের জন্য আলমারি থেকে জামা কাপড় বের করে বিছানায় সুন্দর মতো রাখলো সে। তারপর চটজলদি বেরিয়ে যায় রুম থেকে, ব্রেকফাস্ট সাজাতে হবে তাকে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় নিজের জিনিসপত্রগুলো সুন্দর মতো সাজানো দেখে মুচকি হাসলো শুভ্র। বর্ষাকে বিয়ে করে একদিক দিয়ে ভীষণ লাভ হয়েছে তার, সহজে নিজের জিনিসগুলো হাতের কাছে পেয়ে যায় শুভ্র। শুভ্র আনমনে খুশি হয়ে জামা কাপড়গুলো পরে নেয় চটপট। তারপর এগিয়ে যায় সে আয়নার কাছে, চুলগুলো আছড়ে নেয় তাড়াতাড়ি। ব্রেকফাস্ট টেবিলে খাবার সাজাতে ব্যস্ত বর্ষা। সকাল থেকে চুলার সামনে থাকায় হালকা হালকা ঘাম জমেছে মুখে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, পরনে কালো শাড়ি, কোমরের আটকানো আঁচল। চোখের সামনে অবাধ্য চুলগুলো বারবার বিরক্ত করছে তাকে, কিন্তু সেই বিরক্তিটাকে টোটালি ইগনোর করে কাজ করে যাচ্ছে বর্ষা। এমন সময় সিঁড়ি বেয়ে শার্টের হাতার বোতাম লাগাতে লাগাতে নিচে নামছিল শুভ্র। বর্ষার দিকে তাকায় সে, মেয়েটা অকারণে এত তাড়াহুড়ো করছে। অফিসে যেতে তো এখনো অনেক সময়, এত তাড়াহুড়ো করার কি আছে? তাড়াহুড়োর কারণে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। শুভ্র বোঝে না এই মেয়েটা এমন কেন, বেশি ভাবলো না। এই প্রশ্নটা যতবারই তার মাথায় এসেছে ততবারই দলা পাকিয়ে মাথার মধ্যেই আটকে গেছে আবার। শুভ্র নানা কিছু ভাবতে ভাবতে নিচে নামলো। শুভ্রের উপস্থিতি টের পেতেই বর্ষা তাকালো শুভ্রের দিকে। তারপর পাউরুটিতে জ্যাম লাগাতে লাগাতে বলল সে, আপনি চলে এসেছেন? প্রত্যুত্তরে শুভ্রও বলে উঠল, বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। তুমিও বসো, একসাথে খাই। প্রত্যুত্তরে হালকা হেসে বলল বর্ষা, আপনি খান, আমি পরে খেয়ে নিব। বর্ষার কথার প্রতি উত্তরে আর জোর খাটালো না শুভ্র, নিজের মতো করে খেতে শুরু করলো সে। হঠাৎই বর্ষা বলে উঠলো, আপনাকে একটা কথা বলবো। বর্ষার কথা শুনে দুধের গ্লাস এক চুমুক দিয়ে বলল শুভ্র, বলো। আসলে হয়েছে কি, আমার বেস্ট ফ্রেন্ড আরোহী, আপনি চিনেন নিশ্চয়ই, বৌভাতে এসেছিল। ও লন্ডনে থাকে, তা ওর 2 বছরের ছেলের জন্মদিন কাল। আপনাকে আর আমাকে ইনভাইট করেছে। এখন আপনি কি যাবেন আমাকে নিয়ে? ও খুব করে যেতে বলেছে। উত্তরে অনেকক্ষণ চুপ থাকলো শুভ্র। শুভ্রকে চুপ থাকতে দেখে আবারও বলল বর্ষা, তবে আপনার অসুবিধা থাকলে যাওয়া দরকার নেই, আমি কিছু একটা বলে ম্যানেজ করে নিব। বর্ষার কথা শুনে শুভ্র শীতল দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে বলল, কাল কটায়? সন্ধ্যায়। ঠিক আছে, তুমি তৈরি থেকো, আমি অফিস থেকে ফিরে তোমায় নিয়ে যাব। শুভ্রের কথা শুনে প্রচন্ড খুশি হলো বর্ষা। হাসি মাখা মুখ নিয়ে বলল, আপনি সত্যি যাবেন? ধন্যবাদ। উত্তরে আর কিছু বলল না শুভ্র। শুভ্রকে চুপ থাকতে দেখে আবারও বলল বর্ষা, আরেকটা কথা বলবো। বর্ষার কথা শুনে শান্ত দৃষ্টিতে আবারও তাকালো শুভ্র বর্ষার মুখের দিকে। শুভ্রের চাহনি দেখেই বলল বর্ষা, ভাবছি বিকেলে একবার শপিং এ যাব। আপনার তো সময় হবে না, আমি পাশের বাসার আন্টির সাথে যাই। উনি বলেছিল আজ শপিং যাবে, আমি কি যাব? ঠিক আছে, যেও। উত্তরে এবারও খুশি হলো বর্ষা। আবারও বলল সে, এতগুলো ধন্যবাদ আপনাই। শুকনো হাসলো শুভ্র। অতঃপর ব্রেকফাস্ট শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শুভ্র। তারপর চেয়ারের উপরে রাখা গায়ের কোটটা গায়ে জড়িয়ে বলল শুভ্র, আসছি, তবে আর সাবধানে যেও। শুভ্রের কথা শুনে মুচকি হেসে বলল বর্ষা, আপনিও সাবধানে যাবেন। কোন সময় পিছন থেকে একটা ছেলে এসে ব্যাগ ধরে দিল তার। আচমকা এমনটা হওয়াতে পুরো চমকে উঠলো হিয়া। চোর চোর বলে মুখ দিয়ে বেরিয়ে আসলো কিছু স্পষ্টনীয় ধ্বনি, কিন্তু ততক্ষণে ব্যাগ নিয়ে দৌড়ালো চোর। হিয়াও হতভম্ব হয়ে দৌড়াতে লাগলো চোরের পিছন পিছন, কিন্তু কিছু দূর এগোতেই মাঝ রাস্তায় জুতো পিছলে রাস্তার মাঝে হুমড়ি খেয়ে পড়লো সে। এতে হাতে আর পায়ে প্রচন্ড ব্যথা পায় হিয়া বুঝলো না তাদের ছেঁড়া ব্যাগটাকে নিয়ে চোরটা কি করবে। তেমন কিছু নেই ব্যাগে, মোবাইলটা হিয়ার হাতে ছিল, যার কারণে মোবাইলটা বেঁচে গেল। এটা নিলে হয়তো একটু লাভ হতো। ব্যাগের ভেতর একটা নতুন ডায়েরি ছিল, মাত্র কিনেছিল, আর 2টো কলম, বাকিটা বাসায়। আজ তেমন কিছু আনেনি হিয়া, কিন্তু এই 3টে জিনিসকে বাঁচাতে গিয়ে নিজেকে আহত হতে হলো খুব। হিয়া আশেপাশে তাকিয়ে সামনে একটা গাছের নিচে বসলো চুপচাপ। হাত আর পা চলছে খুব, হাঁটতেও কষ্ট হচ্ছে। এখন কি করে বাড়ি ফিরবে? ভীষণভাবে কান্না পাচ্ছে হিয়ার। কেন যে চোরের পেছনে দৌড়াতে গেল। রাস্তাটা খুব ফাঁকা আর নিরিবিলি থাকায় কারো কাছে হেল্পও চাইতে পারছে না হিয়া। পায়ে আর হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে, রক্তও বের হচ্ছে। হিয়া অনেক ভেবেচিন্তে শিফার নাম্বারে কল করতে নিল। এমন সময় আচমকা একটা ছেলে পায়ের কাছে এসে পড়তেই ভয় আটকে উঠলো হিয়া।
সঙ্গে সঙ্গে তাকালো সে ছেলেটির মুখের দিকে। মাত্র যে ছেলেটা তার ব্যাগ নিয়ে পালিয়েছিল সেই ছেলেটা। হিয়া বিস্মিত হয়ে তাকালো সামনে, তার দিকে রাগি লুকিং নিয়ে এগিয়ে আসছে নির্মল। হিয়া একদমই ভাবেনি এই মুহূর্তে নির্মল তার সামনে আসবে। এই ছেলেটা কি তাকে আড়াল থেকে ফলো করে নাকি, যে যখনই প্রবলেমে পড়ে তখনই সামনে চলে আসে? হিয়া শিফার নাম্বারে আর ডায়াল না করে চুপটি মেরে বসে রইল গাছের নিচে। এরই মাঝে নির্মল নিচে লুটিয়ে পড়া ছেলেটার ঘাড়ের অংশ চেপে ধরে বলল, তোর এত সাহস কি করে হলো আমার জানকে আঘাত করা? প্রত্যুত্তরে ভয়ার্ত চেহারা নিয়ে বলল ছেলেটি, ভাই এবারের মতো মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করেন ভাই। ক্ষমা? নির্মলের কাছে কোনো ক্ষমা নেই। তোর জন্য আমার প্রিয় দর্শনী আঘাত পেয়েছে, রক্ত ঝরছে, আর তুই বলছিস তোকে ক্ষমা করে দিব? থামুন নির্মল, কি করছেন কি? ছেলেটা মরে যাবে তো। মারতেই তো চাই। ওকে ছেড়ে দিন নির্মল, আর আমার ব্যাগে তেমন কিছু ছিল না। কিন্তু নির্মল শুনলো না, এলো কথাটি মারতে লাগলো ছেলেটিকে। নির্মলের কাজে হিয়া চেঁচিয়ে বলে উঠলো, থামুন নির্মল, আমায় ভালোবেসে থাকলে থেমে যান বলছি। এবার থামলো নির্মল। নির্মলের কাছ থেকে ছাড়া পেতেই ছেলেটি দৌড়ে পালালো, আর নির্মল নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। ভয়ঙ্কর ভাবে রেখে গেছে সে। হিয়া তাকে না থামালে নির্ঘাত ছেলেটিকে আজ মেরেই ফেলতো সে। গাড়িতে চুপচাপ বসে আছে হিয়া, চোখ তার নির্মলের মুখের দিকে। একরাশ মুগ্ধতা এসে গ্রাস করেছে তাকে। আর নির্মল হাতে স্যাভলন আর তুলো নিয়ে সযত্নে হিয়া ব্যথা পাওয়ার হাতটাকে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। পায়ে আগেই করে দিয়েছে। হিয়ার লাগছে একটু আধটু, কিন্তু বর্তমানে সেই ব্যথাটাকে সম্পূর্ণ উপেক্ষা করে তাকিয়ে আছে সেই নির্মলের চোখের দিকে। নির্মল রেগে আছে, ভয়ঙ্কর ভাবে রেগে আছে, যার দরুন হিয়ার দিকে তাকাচ্ছে না সে। আর এই বিষয়টাই বেশ লাগছে হিয়ার। হিয়া যতই মুখে বলুক সে নির্মলকে পছন্দ করে না, কিন্তু ভিতর থেকে অন্য কিছু। নির্মলের ছোট ছোট কেয়ারিং বেশ লাগে হিয়ার, কখনো প্রকাশ করা হয়নি কিন্তু লাগে। কিছুক্ষণ আগেই নির্মল হিয়াকে কোলে তুলে এনে গাড়িতে বসিয়ে দেয়। যেহেতু নির্মল ডাক্তার, সেই সুবাদে ছোটখাটো ডাক্তারি জিনিসপত্র অলওয়েজ তার গাড়িতেই থাকে। হঠাৎই হিয়ার ভাবনার মাঝে বলে উঠলো নির্মল, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, এখন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। প্রত্যুত্তরে কিছু বললো না হিয়া। নিশ্চুপে তাকিয়ে রইল সে নির্মলের মুখের দিকে। হিয়াকে চুপ থাকতে দেখে তাকালো নির্মল হিয়ার চোখের দিকে। চোখাচোখি হলো দুজন, কাছাকাছি এলো একটু। হুট করে নির্মল হিয়ার আর একটু কাছাকাছি এগিয়ে চোখে চোখ রেখে মুচকি হেসে বলল, তুমি যে প্রেমে পড়ে গেছো তা কি তুমি জানো প্রিয় দর্শনী? তৎক্ষণাৎ চমকে উঠলো হিয়া, আশেপাশে তাকালো। ছটফটে মনটা থমকে গেল মুহূর্তেই। বুকের ভিতর ধকধক করে উঠলো আনমনে। হিয়ার অস্থিরতা বুঝতে পেরে হাসলো নির্মল। চটজলদি হিয়ার কাছ থেকে সরে আসলো সে। গাড়ি স্টার্ট দিল তৎক্ষণাৎ, আর হিয়া প্রায় নির্বিকার হয়ে বসে রইল চুপচাপ। লজ্জায় মাঠে নিচে লুকিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে তার। ছিছি, কি লজ্জা! আর নির্মল মুচকি হেসে গাড়ি নিয়ে ছুট লাগালো দোষীমানায়। পরের দিন সন্ধ্যা 7টা। সেজে গুজে শুভ্রের জন্য অপেক্ষা করছে বর্ষা। মূলত আরোহীর ছেলের জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্যই অপেক্ষা করছে সে শুভ্রের জন্য। কিন্তু শুভ্রের খবর নেই। শুভ্র সকালেও বলেছিল সে সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবে, কিন্তু এখনো আসছে না। হয়তো অফিসের কাজে ব্যস্ত, এমন চিন্তা ভাবনা নিয়ে বসে রইল বর্ষা। বর্ষা সেজেছিল খুব, যদিও লন্ডনে আছে, তারপরও একটা সুন্দর জামদানি শাড়ি পরেছে সে। চুল দিয়েছে খুলে, হাতে বাহারি রঙের কাচের চুড়ি, চোখে কাজল, আইলাইনার, মাস্কারা দিয়ে মন মতো সেজেছিল সে। কিন্তু শুভ্র কেন এখনো আসছে না? ঘড়ির দিকে আবারও তাকালো বর্ষা। 7:30 বেজে গেছে, আর 8 ঘন্টার মধ্যেই আরোহিত ছেলের জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বর্ষা এবার নিরাশ হলো, চুপচাপ বসে রইল নীরবে। শুভ্র হয়তো আসবে না, আর আসলেও তারা পৌঁছাতে পৌঁছাতে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ফোনটা বেজে উঠলো আবারও। আরোহী ফোন করছে বারবার। বর্ষা মোবাইলটা সাইলেন্ট করে চলে যায় বেলকনিতে। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, হয়তো বৃষ্টি হবে। বর্ষার মনে হুট করেই অভিমানের পাহাড় তৈরি হলো। আনমনেই আকাশের দিকে তাকিয়ে বলল সে, আপনি কি আসবেন না শুভ্র? এরই মাঝে বাড়ির কলিং বেলটা বেজে উঠলো। সঙ্গে সঙ্গে বর্ষার অভিমানী মনটা খুশিতে গদগদ হয়ে উঠলো নিমেষে। তৎক্ষণাৎ শাড়ির কুচি ধরে দৌড়ে চলে যেতে লাগলো সে নিচে। দরজা খুলতেই মনটা ফ্যাকাশে হলো। তার শুভ্র এসেছে ঠিকই, কিন্তু পাশে একটা মেয়েকে নিয়ে। শুভ্রের চোখে মুখে বিস্ময়ের ছাপ। পায়ে আর হাতে ব্যথা পেয়ে গুরুতর ভাবে আহত হয়েছে সে। বর্ষা হতাশ হলো, এগিয়ে গেল শুভ্রের দিকে। তারপর বলল, কি হয়েছে ওনার? অ্যাক্সিডেন্ট, আসলে আমার গাড়ির সাথে ওনার ধাক্কা লাগে। মেয়েটি বাংলা বলছে, তার মানে মেয়েটি বাঙালি। বর্ষা গিয়ে ধরলো শুভ্রকে, তারপর বলল, আপনি কি ঠিক আছেন তো? উত্তরে শুধু মাথা নাড়ায় শুভ্র। বর্ষা মেয়েটিকে ধন্যবাদ জানায়। মেয়েটি মাথা নিচু করে বলে,
ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, আমার জন্যই এমনটা হয়েছে। আই এক্সট্রিমলি সরি। প্রত্যুত্তরে তেমন কিছু বলে না বর্ষা। শুভ্রকে ধরে আস্তে আস্তে চলে যায় ভিতরে। আর মেয়েটাও বেশি কিছু না ভেবে অগ্রসর হয় নিজের কাজে। দরজা আটকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে শুভ্রকে নিয়ে উপরে উঠছে বর্ষা। বেশ হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল সে, আপনি কি হাঁটার সময় ঠিকভাবে দেখে হাঁটতে পারেন না? আমার কোনো দোষ নেই জানো তো, হুট করে গাড়িটা সামনে চলে আসায় আমি বুঝতে পারিনি। আপনি অলওয়েজ এমনই করেন। আমি করি নাকি তুমি? ওভাবে তাকাবে না, একদম যা হয়েছে সব তোমার জন্য। যা বাবা, আমি কি করলাম? প্রত্যুত্তরে কিছু বলে না শুভ্র। সত্যি তো, ও কি করেছে? বর্ষা শুভ্রকে নিয়ে এসে বসিয়ে দেয় খাটে। এরই মাঝে আবারও তার ফোনটা বেজে উঠলো। উপরে আরোহীর নাম্বার দেখে কিছুটা নিরাশ হয়ে জোরে শ্বাস ফেললো বর্ষা। তারপর ফোনটা তুলে বলল, হ্যালো। সাথে সাথে অপর প্রান্তে হতভম্ব গলায় বলল আরোহী, কোথায় তুই? সরি রে, আমি আসতে পারবো না। সাথে সাথে নিরাশ হয়ে বলল আরোহী। কেন? উত্তরে শুভ্রের অবস্থার কথা বলল বর্ষা। বর্ষার কথা শুনে নিরাশ হয়েই বলল আরোহী, ঠিক আছে, কোনো ব্যাপার না। ভাইয়া সুস্থ হলে আমাদের বাড়িতে নিশ্চয়ই আসবে। সরি রে। ইটস ওকে। এতটুকু বলে ফোন কাটে আরোহী। আর বর্ষাও তেমন কিছু না ভেবে কান থেকে সরাই ফোনটা। হালকা খারাপ তারও লাগছে বর্ষার মনে অবস্থা বুঝতে পেরে শুভ্র নিশ্চুপ কণ্ঠে বলে উঠলো, সরি বর্ষা, আমার জন্য তুমি যেতে পারলে না। উত্তরে শুকনো হেসে শুভ্রের দিকে তাকিয়ে বলল বর্ষা, কোনো ব্যাপার না, পরের বার যাব। আগে আপনাকে সুস্থ হতে হবে, তারপর বাকি সব। মুগ্ধ হয় শুভ্র বর্ষার কথা শুনে। কিছু বলে না, শুধু নির্বাক চোখে তাকিয়ে রয় সে বর্ষার মুখের দিকে। বর্ষা চটজলদি চলে যায় আয়নার কাছে। হাতের চুড়িগুলো খুলে ফেলে সে। শাড়িটাও পাল্টাতে হবে তাকে। বর্ষার কাজে বেশ খারাপ লাগছে শুভ্রের। মেয়েটা খুব সিরিয়াস ছিল বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। তপ্ত নিঃশ্বাস ফেললো শুভ্র। মাঝপথে কেটে যায় 7 দিন। শীতল মিশ্রিত সকাল, ঠান্ডার প্রখর চলছে আজ। আকাশটাও একদম ধবধবে সাদা কালো হয়ে আছে। হয়তো তুষারপাত হবে। গায়ের থেকে মোটা কম্বল সরিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো বর্ষা। পাশেই শুভ্র ঘুমিয়ে আছে। বর্ষা ডাকলো শুভ্রকে, বলল, শুনছেন, উঠবেন না? অফিসে যেতে হবে তো। উত্তরে ঘুম জড়ানো গলায় বলল শুভ্র, না, আজ অফিস ছুটি। ওহ, তাহলে ঘুমান। ব্রেকফাস্ট সেরে তৈরি থেকো, আমরা বের হব। হুট করে শুভ্রের এমন কথা শুনে বেশ অবাক হয়ে বলল বর্ষা, কোথায় যাব আমরা? তা গেলেই দেখতে পাবে। আর শোনো, মোটা পোশাক পরবে, আজ কিন্তু ঠান্ডা পড়ছে। উত্তরে মাথা নাড়ায় বর্ষা, তবে কিছু বলে না। অতঃপর ব্রেকফাস্ট সেরে শুভ্র বর্ষা দুজনেই শীতকালীন মোটা পোশাক পরে তৈরি হয়। গাড়িতে বসে আছে শুভ্র, অপেক্ষা করছে সে বর্ষার জন্য। কিন্তু মেয়েটার খবর নেই। শুভ্র বোঝে না এত লেট কেন করছে। এমন সময় গায়ে সাদা টি শার্ট, তার উপর সাদা রঙের মোটা সোয়েটার, হাঁটু পর্যন্ত লং সাথে কালো জিন্স, খোলা চুড়ে এগিয়ে আসে বর্ষা। বর্ষাকে দেখে নিঃশ্বাস ছাড়লো শুভ্র। অবশেষে আসলো মেয়েটা। বর্ষা দৌড়ে এসে ঢুকে পড়লো গাড়িতে। তারপর সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, চলুন। এত দেরি করে কেউ? ওই একটু সাজতে সাজতে দেরি হলো আর কি। রোদ্দুরে ছিটে ফোটা নেই একদম। লন্ডনে আসার পর আজই প্রথম যেন শীত জিনিসটা অনুভব করছে বর্ষা। আশেপাশের গাছপালাগুলো থমকে গেছে। একটু একটু সাদা রঙের কিছুটা একটা হালকাভাবে গ্রাস করছে তাদের। তবে কি তুষারপাত হবে আজ? হলে মন্দ হয় না। কাছ থেকে কখনো বরফ পড়ার দৃশ্য দেখেনি বর্ষা। ওই একটু আধটু টিভিতে দেখেছিল সে। লন্ডনের সরু পথ পেরিয়ে এগিয়ে চলছে শুভ্র বর্ষা। মাঝে সাঝে 2-একটা পাহাড়ও চোখে পড়ছে বর্ষার। বর্ষা জানে না শুভ্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু যেখানেই যাক ভালো লাগছে তার। জানালার বাহিরে তাকিয়ে রইল বর্ষা। হঠাৎই শুভ্র বলে উঠলো, কখনো স্কেটিং করেছো বর্ষা? সাথে সাথে চমকে উঠলো বর্ষা। ভ্রুজোড়া খানিকটা কুচকালো তার। ভ্রু কুচকেই বলল সে, না, কেন বলুন তো? করবে? আমি পারি না তো। শিখিয়ে দিব। সত্যি? উত্তরে মাথা নাড়িয়ে বলে শুভ্র। কফি হাউসের একদম লাস্ট বেঞ্চের কর্নার সিটে বসেছিল হিয়া। ডায়েরি লিখছিল সে। হুট করেই লেখা বন্ধ করে কলমটাকে টেবিলের কর্নার রেখে অভিমানী হয়ে ভারী গলায় বলল, বাংলাদেশে কেন বরফ পড়ে না? বরফ পড়া উচিত ছিল। তো সবার তো আর কারি কারি টাকা নেই যে সেই টাকা দিয়ে বিদেশ গিয়ে বরফের মজা নেবে। হুট করেই হিয়ার থমকানো কথাবার্তা শুনে আশেপাশের লোকজন তাকালো তার দিকে। কিন্তু সেই তাকানোকে টোটালি উপেক্ষা করে একটু কাঁদো কাঁদো গলায় বলল হিয়া, পড়া উচিত ছিল,
তো কম হলেও এই হিয়া নামক বড় প্রেমিক মেয়েটার জন্য পড়া উচিত ছিল। বলেই কাচের জানালা ভেদ করে আকাশপানে তাকালো হিয়া। ওই মাথার উপর দূর সীমানা থাকা আকাশটার উপর বড্ড অভিমান হলো। কেন তারা বাংলাদেশের বুকে বরফ দেয় না? দেয়া উচিত ছিল। লন্ডনের বিখ্যাত এক স্কেটিং ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে শুভ্র আর বর্ষা। বর্ষার হাত পা কাঁপছে। সে ভাবেনি শুভ্র থেকে সত্যি সত্যি স্কেটিং করাতে নিয়ে আসবে। বর্ষা বয়ার্ত কণ্ঠে বলল, আপনি আমায় সত্যি সত্যি স্কেটিং করাবেন? প্রত্যুত্তরে বর্ষার দিকে তাকিয়ে বলল শুভ্র, তা নয়তো কি? আমার ভয় লাগছে, আমি এইগুলো কোনোদিন করিনি। ভয়ের কি আছে? আর কোনোদিন করনি তো কি হয়েছে? আজ করবে, দেখবে ভালো লাগবে। কিন্তু কোনো কিন্তু নয়, চলো আমার সাথে। এই বলে বর্ষার হাত ধরে ক্লাবের ভিতরে নিয়ে গেল শুভ্র। বিশাল এক জায়গা জুড়ে একদম সমতল আর গোল সরুর মতো রাস্তা জুড়ে তৈরি হয়েছে এই স্কেটিং ক্লাব। ক্লাবের ভিতর দিয়ে খানিকটা হাঁটলেই গোল রেলিং বেড করে স্কেটিং করার মতো একটা জায়গা দেখা যায়। অনেকে সেখানে স্কেটিং শু পরে ঘুরে চলেছে চারিদিকে। জিনিসটা দেখতে যতটা না সুন্দর, তার থেকেও বেশি কঠিন মনে হচ্ছে ওই শু পরে স্কেটিং করাটা। বর্ষা জিনিসটা দেখে বয়ে হাত পা কাঁপছে। হুট করে বর্ষা শুভ্রের হাত চেপে ধরলো, তারপর ভয়ার্থ গলায় বলল, ওগুলো কি করতেই হবে? না করলে চলবে না? বর্ষার কাজে খানিকটা চমকালো পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে বলল শুভ্র, এত ভয় পাবার কিছু নেই, দেখবে তোমার ভালো লাগবে। যদি পড়ে যাই? পড়বে না, আমি আছি তো। শুভ্রের কথা শুনে বর্ষা তাকালো শুভ্রের মুখের দিকে। একরাশ মুগ্ধতা এসে গ্রাস করলো তাকে। সত্যি তো শুভ্র থাকলে আর কি চাই তার। রেলিং এর ভিতরে একদম কর্নারের দিকে ছোট্ট একটা বেঞ্চে বসে আছে বর্ষা। তার পাশে শুভ্র বসে স্কেটিং শু পরছে। বর্ষা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। হুট করে শুভ্র বলে উঠলো, কি হলো, তুমি শুটা পড়ছো না কেন? হচকচিয়ে উঠলো বর্ষা শুভ্রের কথা শুনে। আমতা আমতা করে বলল, পড়ছি। এতটুকু বলে টর্চ জলদি নিচের পায়ে স্কেটিং শু পরাতে লাগলো। কিন্তু ওটা কিভাবে পরে বর্ষা তো সেটাই জানে না। বর্ষা বেশ হতাশ হয়ে বলল, আমি কিভাবে পরবো এটা? প্রত্যুত্তরে শুভ্র শ্বাস ফেলে নিজেকে শুটা সুন্দর মতো পরে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।